আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুক্ষণ ওয়েট করি, যারা জয়েন করবে তারা যাতে জয়েন করে নিতে পারে, ওই কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করি।
আচ্ছা, আপনার তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তো মাইকটা আনমিউট করো। ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কয়জন ক্লাস করে? কেউ আজকে তোমাদের কি আগে থেকে শিডিউল জানাই দেওয়া হয়নি? স্যার জানাই দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকজন আসলো। আচ্ছা, না মাত্র 2-1 জন জয়েন করতেছে, ওই জন্য বলতেছি। তোমার স্কুল কোনটা? স্যার সবাই মনে হয় শিডিউল মনে নেই স্যার। আজকে স্যার একটু স্পেশাল, সেটা মনে হয় ভুলে গেছে। এমনি তো কোন 7টায় সমস্যা ক্লাস শিডিউল 7টায় থাকে। হ্যাঁ, প্রতিদিন স্যার 7টায় থাকে, কিন্তু আমি আসলে 7টায় বিজি থাকি, তো অন্যান্য শিডিউল আছে আমার, যার কারণে হচ্ছে আমার এই টাইম ছাড়া অন্য কোনো টাইম খালি নেই। তো এই টাইম ছাড়া নেওয়া ছাড়া উপায় ছিল না, ওই জন্য আগে থেকে আমি জানাই দিছিলাম। আচ্ছা, তাও হচ্ছে যেহেতু আমাদের সেফ থাকবে, আমরা আস্তে আস্তে শুরু করে দিই। যেহেতু সেফ থাকবে, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আগে এটা আমাকে কনফার্ম করো তো, আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, তাহলে আমি আস্তে আস্তে শুরু করি। হবে না? আচ্ছা, তাহলে আমি এখন ক্লাস শুরু করতেছি, তো সবাই একটু আনমিউট হয়ে থাকবা। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। সবাই মিউট হয়ে থাকলে দেন কারো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, সেটা আনমিউট করে প্রশ্নটা করতে পারবা। তা আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আজকে রেগুলার ক্লাসের মধ্যে আমাদের আজকে প্রথম ক্লাস। সেই প্রথম ক্লাস হিসেবে আমরা খুব বড় কোনো টপিক নিয়ে আজকে হাজির হইনি। আমরা জাস্ট একটা অধ্যায় আলোচনা করব, শুধুমাত্র কাজ ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়টা নিয়ে আমি মোটামুটি একটা ভালো ডিসকাশন করব। আর বিশেষ ক্ষেত্রে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এই অধ্যায়ের কনসেপ্ট গুলো তাদের কাছে একটু এলোমেলো মনে হয়। তো আমি ট্রাই করব সৃজনশীল স্টাইলে পড়ানোর জন্য, যাতে করে কারো বুঝতে কোনো আমাদের সৃজনশীলে আটকাইতে না হয়। আর এখন তো যেহেতু রিভিশন ক্লাস, তাই বুঝতে পারতেছো আমরা কিন্তু ইন এন্ড আউটে সবকিছু বলে বলে যেতে পারবো না। আসলে রেগুলার পড়াতে গেলে এটার জন্য প্রচুর টাইম প্রয়োজন। তো আমরা সংক্ষেপে পুরো অধ্যায়টা রিভিউ করব। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু, যন্ত্র কৌশল বিভাগ 2টা অধ্যয়নরত, তবে করোনার কারণে আটকে আছি। তারপর হচ্ছে কলেজ ছিল হচ্ছে আমার চট্টগ্রাম কলেজ, আর সায়েন্স মধ্যে সিনিয়র শিক্ষক। তো আজকে আমরা পদার্থ বিজ্ঞানের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পুরোটা আমরা রিভিশন করব। তাহলে এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। আর মূল যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের প্রথমত হচ্ছে কাজ নিয়ে আলোচনা করব, শক্তি নিয়ে আলোচনা করব, ক্ষমতা নিয়ে আলোচনা করব, কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব, কুয়ার যে ম্যাথগুলো আছে এই কুয়ার ম্যাথের কনসেপ্ট নিয়ে আলোচনা করব, আর কপি কলের যে কনসেপ্টটা আছে সেই কপি কলের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এর মানে এই পুরা জিনিসগুলা আমাদের কাজ শক্তি ক্ষমতা কর্মদক্ষতা কুয়া কপিকল এগুলো হচ্ছে আমাদের মেইন টপিক গুলা। সো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে। এখানে বসার সমস্যা নেই, আচ্ছা, খেয়াল করে দেখি আমরা। তাহলে প্রথমত আমরা আমাদের অ্যাক্টিভিটি টপিকগুলো আমরা সামনের দিকে আগাবো। আমি প্রতি একটা টপিক পড়ানোর পর তোমাদের কোশ্চেন করব, তখন তোমরা আনমিউট করে কোশ্চেনগুলো করবা, আমি আনসার দেব ইনশাআল্লাহ। আর এরপর যদি তোমাদের কোনো যে জিনিসটা সেটা হচ্ছে প্রশ্ন করার পরে আবার নিজেরে আনমিউট করে দিবা, না হয় ক্লাসের মধ্যে একটা ডিসটারবেন্স ক্রিয়েট হবে। তাহলে শুরু করে দিই। তাহলে প্রথমত আসি আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের কাজ নিয়ে। আমি একেবারে ডিরেক্টলি ভিতরে চলে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে কাজ নিয়ে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমরা এই যে আমাদের যে ক্লাসে এখন যেহেতু আমি পড়ানোর সময় একটু দ্রুত পড়াবো, নোট করাতে একটু প্রবলেম হবে। তো তোমরা নোট করার আশা করি খুব একটা প্রয়োজন পড়বে না। তবে আমাদের ক্লাসের পরে যে রেকর্ডেড থাকবে সেক্ষেত্রে আমি স্ক্রিনশটগুলো তুলে তোমাকে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, সেগুলো তোমাদের প্রোভাইড করা হবে। তাহলে প্রথমত আসলে কাজ। তাহলে আমরা জানি কোন একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগের কারণে যদি বস্তুর বলের দিকে সরানো হয়, তখন আমরা তাকে বলি কাজ বলি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে মনে করো কোন একটা বস্তু আছে, এই বস্তুর উপর মনে করো আমি এই দিকে এক পরিমাণ বল প্রয়োগ করলাম,
এইদিকে এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা আমার ওইদিকে গেল না, আমার এই বস্তুটা চলে গেল হচ্ছে আমাদের এই দিকে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমি বল প্রয়োগ করলাম হচ্ছে এই দিকে, কিন্তু বস্তুটা তার সাথে থিটা ডিগ্রি কোণে এই দিকে চলে গেল। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, বল যেদিকে সরণ সেদিকে নয়। তাহলে আমরা ধরে নিলাম এই বস্তুর উপর প্রযুক্ত বলের মান হচ্ছে এক মান হচ্ছে প্রযুক্ত বল, এক মান হচ্ছে প্রযুক্ত বল। আর এই বলের কারণে তার কতটুকু সরণ হলো, তার সরণ হলো এতটুকু ধরে নিলাম, এটা হচ্ছে তার সরণ, এটা হচ্ছে তার সরণ, নাম দিলাম হচ্ছে এস। এবং এই থিটাটাকে আমরা বলতেছি কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বস্তু বল যেদিকে প্রয়োগ করলাম সেদিকে যাইতেও পারে, নাও যাইতে পারে। ফর এক্সাম্পল, আমি কোন একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, খেয়াল করো এইদিকে বল প্রয়োগ করার কারণে ধরে নিলাম বস্তু আমার এইদিকেই গেল, সে এখান থেকে যাত্রা আরম্ভ করে মনে করো সে এতটুকু গেল, তাহলে আমার বল যেদিকে সরানো সেদিকে কোনো সমস্যা নাই তো। এই ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। সো আমরা এখানে থিটা দিয়ে পড়তেছি একটাই কারণে, দুনিয়ার সকল প্রবলেমের জন্য এটা আমার প্রযোজ্য। দ্যাট মিন্স আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, আমাদের তোমাকে থিটা থাকুক আর না থাকুক, থিটা নাই আমরা বলতে এটা মিন করি যদি বল এবং সরণ একই দিকে হয়, থিটার মান 0, তাহলে আমরা সব সময় ধরে নিব তিনটা ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া। একটা কথা হচ্ছে যে পরিমাণ বল প্রযুক্ত করলাম সেটা হচ্ছে F, আর বল প্রয়োগের কারণে বস্তুর সরণ যেদিকেই হোক আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যেদিকেই সরণ হোক কতটুকু সরণ হলো S। এখন আমরা বলতে পারবো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে আমরা বলতে পারবো কৃতকাজ W হচ্ছে Fs cos থিটা। এটা হচ্ছে আমার কৃতকাজের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে কৃতকাজ বের করে ফেলতে পারবো, W হচ্ছে Fs cos থিটা। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের Fs cos থিটা, তাহলে আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া শিখবো, সেটা হচ্ছে কি ভাই, প্রথম কথা হচ্ছে এই যে কৃতকাজ, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। কৃতকাজ হচ্ছে আমাদের একটি স্কেলার রাশি, এটা কি রাশি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবার আসি, কৃতকাজ একটি স্কেলার রাশি মানে কাজের কোনো দিক নাই। এবার হচ্ছে এটার দুইটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এমসিকিউ এর মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এটার একক কি আর একটা হচ্ছে এটার মাত্রা কি। আমরা জানি কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল, আমরা জানি কাজের একক হচ্ছে জুল, এবং এটার মাত্রাটাও তোমরা মুখস্থ জানো, এটা হচ্ছে আমাদের ml² 3/2। এটা হচ্ছে আমার কাজের একক এবং মাত্রা। এবং তোমরা এটাও জানো, পাশাপাশি বলে দিই, কাজের একক মাত্রা যা শক্তির একক মাত্রাও কিন্তু সেম, কারণ আমরা জানি আমাদের শক্তি এক ধরনের কিন্তু কাজ, জাস্ট কথা হলো একটু চেঞ্জ হয়, কিন্তু ইনার কাহিনীটা সেম, যার কারণে আমাদের শক্তির একক আমরা জুল বলি এবং মাত্রাটা আমাদের সেম হয় কৃতকাজের মতোই। তাহলে আমরা ওভারঅল জেনে গেলাম কি, ওভারঅল জেনে গেলাম কৃতকাজের ফর্মুলা একটা W হচ্ছে Fs cos থিটা, W Fs cos থিটা। আই রিপিট এগেইন, F মান হচ্ছে কি পরিমাণ বল প্রয়োগ করলাম, S মান হচ্ছে কি পরিমাণ সরণ হলো। কখনো চিন্তা করার দরকার নাই সরণটা কোন দিকে হলো, চিন্তা করবা যে সরণ কতটুকু হলো, যেদিকেই হোক কতটুকু হলো। আর থিটা মানে কি, ওই বল এবং সরণের মধ্যবর্তী কোণটা আসলে কত, সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখান থেকে ওভারঅল জানলাম কি, এখান থেকে ওভারঅল জানলাম হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা W হচ্ছে Fs cos থিটা। ওকে, দেন আমরা একটু সামনের দিকে আগাই। আর এই সামনের দিকে যদি আমরা আগাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অলরেডি কৃতকাজের ফর্মুলা আমরা পেয়ে গেছি। যদি কৃতকাজের ফর্মুলা আমরা পেয়ে যাই, এখান থেকে আমরা বলতে পারবো W হচ্ছে Fs cos থিটা। এবার একটু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এখানে আমরা তিন ধরনের জিনিস পড়বো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা তিনটি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলবো। থিটার মান যদি কখনো 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি মানে কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যদি থিটার মান কখনো 90 ডিগ্রি হয়, আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে কেমন, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, যার কারণে কৃতকাজ আসবে W 0। তাহলে আমরা বলতে পারি যদি কখনো বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কৃতকাজ কত, 0। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃতকাজ কত, 0। ফর এক্সাম্পল, তোমাকে একটা প্রশ্ন করা হলো, তুমি হাতের মধ্যে কোন একটা বস্তুকে নিয়ে সামনের দিকে আগাচ্ছ, তাহলে আমি সিম্পল বলতে পারি ভাইয়া, যদি তোমার, আমি যে হাতটা আঁকলে এরকম মনে করে এটা হচ্ছে আমার হাত, আমার অঙ্কন দক্ষতা খুব একটা ভালো না, দেখলে বুঝতে পারতেছো, যার কারণে গেস করে নাও যে এটা আমার হাত।
এটা আমার হাত, এগুলো শিরা উপশিরা গুলা। তো ওকে, এটা হচ্ছে আমার ডান হাত। এখন হাতের উপর যদি আমি কোনো একটা বস্তু রাখি, একটু ভালো করে খেয়াল করো, হাতের উপর কোনো একটা বস্তু রাখলাম, তাহলে এই বস্তুটাকে আমি হাতের উপর রাখলাম, হাতের উপর রেখে আমি সামনের দিকে একটু গেলাম, তাহলে একটু খেয়াল করো, এই বস্তুটা আমার এখানে ছিল, হাতের উপর নিয়ে তাকে আমি এখানে নিলাম, তাহলে আমি একটা কথা বলতে পারি ভাইয়া, এই বস্তুটার যে স্মরণ হলো, এই বস্তুটার স্মরণ হলো ভাইয়া কতটুকু, s পরিমাণ। কিন্তু কথা হচ্ছে দেখো, তুমি যে হাতের উপর নিলা, তুমি তার বস্তুটাকে এবার ধাক্কায় ধাক্কায় নিচ্ছ না। তুমি যদি এবার ধাক্কায় ধাক্কায় নিতা, তাহলে বলতো আমি এদিকে ধাক্কায় ধাক্কায় নিচ্ছি, এদিকে বল প্রয়োগ করতেছি, কিন্তু না, তুমি হাতের উপর নিছো, তাকে তুমি কোনো এইদিকে কোনো বল প্রয়োগ করতেছে না, অটোমেটিক সামনের দিকে যাচ্ছে, কেন, তুমি তোমার বডিটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে বস্তুর উপর কি তুমি বল প্রয়োগ করতেছো না, অবশ্যই করতেছো। তুমি যদি বস্তুটাকে এখানে এবার যদি তুমি হাতটা নামাই ফেলতা, বস্তুটা নিচে পড়ে যেত না। এর মানে কি, আমরা বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে আমার উপরের দিকে, কোন দিকে, উপরের দিকে এক পরিমাণ বল প্রয়োগ করতেছি, অর্থাৎ বস্তুর ওজনের কারণে সে নিচে নেমে যেতে চায়, কিন্তু আমি যে তাকে এখানে ধরে রাখছি, কিভাবে ধরে রাখছি, উপরের দিকে একটা বল প্রয়োগ করে, তাহলে আমি উপরের দিকে তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করার কারণে সে এখানে আছে, কিন্তু তাকে আমি নিয়ে গেলাম সামনের দিকে, তাহলে বল প্রয়োগ করলাম উপরের দিকে, সেগুলো সামনের দিকে, মধ্যবর্তী কোণ কত, 90, তাহলে এখানে কৃত কাজ কত, 0। এই ধরনের প্রশ্ন অনেক সময় এমসিকিউ তে আসে, আমরা অনেকে পারি না, তাহলে আমরা বলতে পারি বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কৃত কাজ কত হবে, কৃত কাজ 0 হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, যদি কখনো থিটার মান যদি 90 থেকে ছোট হয়, ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে থিটার মান 90 ডিগ্রি হলে কৃত কাজ 0 হয়। এখন থিটার মান যদি 90 থেকে ছোট হয় তাহলে কি হয়, থিটার মান 90 থেকে বড় হলে কি হয়, থিটার মান যদি 90 থেকে ছোট হয়, আর এখানে বললাম থিটার মান যদি 90 থেকে বড় হয়, এবং থিটার মান 90 থেকে ছোট, এবং ছোট বলতে কতটুকু, আমরা সর্বনিম্ন কাছে 0 পর্যন্ত, তাহলে থিটার মান 90 থেকে ছোট হয় 0 পর্যন্ত, আর থিটার মান 90 থেকে বড় হয়ে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে একটু খেয়াল করো, যদি তুমি ক্যালকুলেটরে দেখো, থিটার ক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি বসালে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তুমি যদি থিটার মান একটু ছোট ধরো, যেমন cos 80 ডিগ্রি, cos 70 ডিগ্রি, cos 50 ডিগ্রি, এই ধরনের মানগুলা, এই সকল ক্ষেত্রে থিটার এই রেঞ্জের জন্য হচ্ছে cos থিটাটা অলওয়েজ কেমন আসবে, cos থিটাটা অলওয়েজ ধনাত্মক আসবে, cos থিটা কেমন আসবে, ধনাত্মক। তো cos থিটা যদি ধনাত্মক হয়, তাহলে কৃত কাজ কেমন হবে, কৃত কাজও আমার কি হবে, কৃত কাজও আমাদের ধনাত্মক হবে। আর যদি থিটার মান কখনো 90 থেকে 180 এর ভিতরে হয়, তখন দেখা যায় আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেমন তুমি ক্যালকুলেটরে মাইরা দেখো cos 180 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos 150 ডিগ্রি, এই সকল ক্ষেত্রে দেখবা আনসারটা নেগেটিভ আসবে। এই সকল ক্ষেত্রে আমরা বলতে পারি cos থিটা কেমন, এই সকল ক্ষেত্রে cos থিটা হচ্ছে ভাইয়া ঋণাত্মক, এই সকল ক্ষেত্রে cos থিটা ঋণাত্মক। আর cos থিটা ঋণাত্মক মানে আমাদের কৃত কাজ কেমন, cos থিটা ঋণাত্মক মানে হচ্ছে আমাদের কৃত কাজ যেটা, সেই কৃত কাজও হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে আমরা একটা কথা বলতে পারি, তাহলে আমাদের কৃত কাজকে এখন আমরা তিনটা ভাগে ভাগ করে পেলাম, একটা হচ্ছে ধনাত্মক, আরেকটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা এই কাজটাকে, এই ধরনের কাজগুলোকে আমরা বলি ধনাত্মক কাজ, এই ধরনের কাজগুলোকে আমরা কি বলি, ধনাত্মক কাজ। আর এই ধরনের কাজগুলোকে আমরা বলি ঋণাত্মক কাজ, এই ধরনের কাজগুলোকে আমরা বলি কি, ঋণাত্মক কাজ। এবং আমাদের এই ধরনের কাজগুলোকে আমরা বলি শূন্য কাজ, এই ধরনের কাজগুলোকে কি বলি, শূন্য কাজ। এই ধনাত্মক কাজের আরেকটা নাম আছে, জেনে রাখা ভালো, সেটা হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বলের বিরুদ্ধে বা বলের বিপরীতে কাজ, বলের বিপরীতে কাজ। এখন থেকে ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। তাহলে আমাদের এক কথা হচ্ছে, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুর সরণ হয়, তাহলে আমরা বলবো বলের কারণে যদি বস্তুর সরণ হয় তাহলে কাজ হয়। এই কাজটা এই কাজের ক্ষেত্রে ফর্মুলা একটাই, W = F cos থিটা। F মানে প্রযুক্ত বল, S মানে হচ্ছে যে কোনো দিকে সরণ, থিটা মানে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ক্যালকুলেশন করে আনসার বের করে ফেলবো। এবার থিটার উপর ডিপেন্ড করে cos থিটা 0 হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। cos থিটার ক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি হলে cos থিটা 0 হয়, এর মানে কৃত কাজও 0। আর থিটার মান যদি 90 থেকে বড় হয়, সেক্ষেত্রে cos থিটা ঋণাত্মক হয়, এর মানে কৃত কাজও ঋণাত্মক। থিটার মান যদি 90 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমার cos থিটা ধনাত্মক হয়, এর মানে কৃত কাজও ধনাত্মক। আর এখান থেকে ওভারঅল বলতে পারি কৃত কাজ তিন প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিপরীতে কাজ। অনেক ক্ষেত্রে অনেকে শূন্য কাজটাকে আলাদা করে প্রয়োগ করে না, তবে আমরা সাধারণত এইভাবে বলবো। আর ধনাত্মক কাজ কখন হয়, যখন থিটার মান শূন্য সহ ইকুয়াল দিছি,
শূন্য সহ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়, আর যদি 90 থেকে বড় কিন্তু 180 ডিগ্রি ছোট অথবা সমান হয় তখন হচ্ছে ঋণাত্মক কাজ, আর এক্স্যাক্টলি 90 ডিগ্রির জন্য কাজ হচ্ছে 0। এবার বলো এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা আনমিউট করে দেন প্রশ্ন করতে পারো। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতক্ষণ পর্যন্ত যা বললাম এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আনমিউট করে আমাকে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে আমি তোমাদের বলে ইচ্ছা, প্রশ্ন না থাকলে দেন বলো যে ক্লিয়ার। ক্লিয়ার বললে তাহলে আমি সামনের দিকে আগাবো। তো একটু রেসপন্স করতে হবে, একটু রেসপন্স করতে হবে এতটুক সবার ক্লিয়ার কিনা, এতটুক সবার ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে প্রশ্ন করো, আর ক্লিয়ার হলে বলো যে ক্লিয়ার হয়েছে। ওকে, একজন মেসেজ করছে ক্লিয়ার। ওকে, তাহলে যেহেতু ক্লিয়ার দেন আমরা একটু সামনের দিকে আগাইতে পারি। তোমরা মেসেজ করে বলতে পারবা অথবা আমাদের এই যে মুখেও বলতে পারবা। সো আমি সামনের দিকে আগাই, তাহলে কাজের কনসেপ্ট শেষ, আমাদের কৃতকাজের কনসেপ্ট শেষ। দেন আমরা আর একটু সামনের দিকে যাই। তাহলে আমরা কৃতকাজের মধ্যে কয়টা জিনিস জানলাম, কৃতকাজের ডেফিনেশন জানলাম, কৃতকাজের ক্লাসিফিকেশন জানলাম, তোমাদের বইতে হয়তো এভাবে সুন্দর করে সাজানো নাই, এবং আমরা কৃতকাজের একক এবং মাত্রা জানলাম। এর সাথে আরেকটা জিনিস জেনে গেলাম, শক্তির ক্ষেত্রে শক্তির জন্য সেম, শক্তির একক মাত্রা কৃতকাজের মতোই। এবারে আমরা একটু সামনের দিকে আগাই। এটা তো আমার জেনারেল কৃতকাজ গেল, আমরা আরো দুইটা ক্ষেত্রে কৃতকাজ বের করবো। এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কৃতকাজ, আমরা আরো দুইটা ক্ষেত্রে কৃতকাজ বের করবো, আরো দুইটা ক্ষেত্রে কৃতকাজ বের করবো। আমার সেই দুইটা ক্ষেত্র হচ্ছে, একটা হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্র আর একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। আমাদের স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ বের করবো, আর একটা হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্রের জন্য কৃতকাজ বের করবো। তাহলে প্রথমত আমরা প্রথমত পড়ি হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ। অভিকর্ষীয় অভিকর্ষীয় ক্ষেত্রে অভিকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ। অভিকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ যদি আমরা বলি, সেটা হচ্ছে অভিকর্ষ বল কি করে। অভিকর্ষ বল সবসময় কোন একটা বস্তুকে নিচের দিকে ধাবিত করে, মানে হচ্ছে গ্রাউন্ডের দিকে অথবা পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন আমার কথা হচ্ছে, যেহেতু মনে করো কোন একটা বস্তু আমার এখানে আছে, সেই বস্তুটা তুমি ছেড়ে দিলে অটোমেটিক সে নিচের দিকে চলে যাবে। তাহলে এটা হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্রে, অভিকর্ষীয় ক্ষেত্রের কারণে অটোমেটিক কোন একটা বস্তু নিচের দিকে চলে আসে। তাহলে আমরা এখন যে কাজটা করছি, যে জিনিসটা, সেটা হচ্ছে আমার এই যে বস্তুটা, সে এখান থেকে মনে করো আমাদের সেই ভূমি থেকে এই উচ্চতায় ছিল, সে এটা হচ্ছে মনে করো আমাদের ভূমি, ভূমি থেকে এই উচ্চতা থেকে আমি তাকে ছেড়ে দিলাম। তাহলে ভূমি থেকে যদি এই উচ্চতা থেকে তাকে আমি ছেড়ে দিই, তাহলে সে এখানে নামতে 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 সে এতটুকু আসলো। তাহলে আমরা একটা কথা বলতে পারি না ভাইয়া, আমরা বলতে পারি কি ভাইয়া, আমার এখানে এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, ধরে নিলাম এই বস্তুর ভর হচ্ছে m। m বলের কোন একটা বস্তু যাত্রা আরম্ভ করলো এখান থেকে, আর যাত্রা শেষ করলো জায়গা ভূমিতে। তাহলে আমরা বলতে পারি তার সরণ কতটুকু। সরণ মানে হচ্ছে, দেখো এভাবে চিন্তা করব, সরণ মানে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। কারণ আমরা জানি সরণ একটা ভেক্টর রাশি, এর মানে সরণের দিক আছে, কোন দিক, আদি থেকে শেষের দিকে। তাহলে শুরুতে ছিল সে এখানে, শেষে ছিল এখানে, তাহলে তার যে এই যে দিকটা হচ্ছে নিচের দিকে। এবার আসো, আমাদের এটা হচ্ছে তার সরণ, কি পরিমাণ সরণ তার হলো, এই পরিমাণ সরণ হলো, কারণ আমি এই উচ্চতা থেকে তাকে ছেড়ে দিলাম। এখন একটু খেয়াল করি, এই বস্তুটা নিচে পড়লো কেন, একটা বলের কারণে। তাহলে এই বস্তুটা নিচের দিকে পড়ছে হচ্ছে একটা বলের কারণে। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস বল, এই বলটা কি, আমরা জানি সেই বলটা হচ্ছে তার ওজন F = mg, এবং তার যে সরণ হলো সেই সরণ S = হচ্ছে h, এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, দেখো বল কোন দিকে, নিচের দিকে, সরণ কোন দিকে, নিচের দিকে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ θ = কত, θ = 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে W = আমরা জানি F S cos θ। এখন বলতে পারবো F এর মান হচ্ছে mg, S এর মান হচ্ছে h, ইনটু cos of θ এর মান হচ্ছে 0, cos 0 মান হচ্ছে 1। সো আমরা এক কথায় বলতে পারবো কৃতকাজ W = হচ্ছে mg h। তাহলে অভিকর্ষীয় ক্ষেত্রে যে কৃতকাজ সেটা হচ্ছে W = mg h। এর মানে আমাদের কোন একটা বস্তু h থেকে ছেড়ে দিলে সে কি পরিমাণ কাজ করতে পারে, mg h পরিমাণ কাজ করতে পারে। আর তোমরা জানো একটা জিনিস, কোন একটা বস্তুকে ভূমি থেকে যদি উপরে রেখে দিই, তাহলে সে যতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি তার বিভব শক্তি। ওই কারণে আমি সাথে সাথে বলতে পারি এই বস্তুর বিভব শক্তি F mg h, কারণ এই সূত্রে যদি তুমি তোকে তুলে দাও তাহলে সে কতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করে, mg h পরিমাণ। আবার অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এরকম আসতে পারে,
দেখো এখানে যে কাজ, এই কাজটা কে করছে? এই কাজটা করছে অভিকর্ষ বল। কারণ অভিকর্ষ বলের কারণে সে অটোমেটিক চলে গেছে। এখন যদি তোমাকে বলা হয় না আমার বস্তুটা কোথায় আছে, আমার বস্তুটা গ্রাউন্ডে আছে, তোমাকে এখন এটাকে এতটুকু তুলতে হবে। তাহলে আমার বস্তুটা গ্রাউন্ডে আছে, সেটা যদি এতটুকু তুলতে হয়, কি পরিমাণ কাজ এবার কিন্তু অভিকর্ষ আর করবে না, অভিকর্ষ চাইবে নিচের দিকে নামাইতে। তাহলে অভিকর্ষ নিচের দিকে নামাইতে চাইলে তোমাকে উপরে তুলতে হলে অভিকর্ষের বিপরীতে বল প্রয়োগ করতে হবে। তখন তোমাকে বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করে করে তাকে এতটুকু তুলতে হবে। তাহলে সোজা সাপটা হিসাব, সেক্ষেত্রে কৃত কাজ হচ্ছে mgh, এবং যে পরিমাণ কাজ করে তুমি তাকে এতটুকু উপরে তুলে রাখছো, সেই পরিমাণ কাজ তার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এটা আমরা সবাই জানি। তাহলে আমাকে বলো এতটুকু আগে সবাই ক্লিয়ার কিনা, এতটুকু মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? অভিকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ w হচ্ছে mgh। তাহলে আমরা একটা কথা বলতে পারি, অভিকর্ষীয় ক্ষেত্রে যে কৃত কাজ, এই কৃত কাজ w হচ্ছে আমাদের কত? w হচ্ছে আমাদের mgh। এখন এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা যে আমাদের সব সময় আমরা mgh ইউজ করব? এখন আমি উপর থেকে ছেড়ে দিলাম, তাহলে একটু খেয়াল করো, উপর থেকে ছেড়ে দিলাম মানে সে টুক করে নিচে পড়ে গেল। এই নিচে পড়লো, এই ক্ষেত্রে কাজ করছে কিন্তু অভিকর্ষ বল। এখন যদি তুমি তাকে উপরে তুলতে চাও, এবার তোমাকে নিচ থেকে কষ্ট করে কাজ করে তারপর তুলতে হবে। ওই কারণে উপরে তুলতে হলে আমাদের কষ্ট হয়, কেন? নিজেকে কাজ করতে হয়। তাহলে আমি উপরে তোলার জন্য mgh পরিমাণ কাজ করব, আর mgh পরিমাণ উপরে, h পরিমাণ উপরে তুললে সে এই পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করবে। তাহলে জিনিসটা বুঝো পার্থক্যটা। আর যেহেতু সে এই পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে, কোন একটা বস্তু অবস্থানের পরিবর্তনের কারণে যতটুকু সামর্থ্য অর্জন করে, সেটাই হচ্ছে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি। তাহলে আমরা পেয়ে গেলাম এই সূত্রে বিভব শক্তি mgh। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? মেসেজও করতে পারো, অডিওতেও বলতে পারো। স্যার আমার ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে জাস্ট সাথে বলবো, আমি এখানে দাঁড়াইছি তোমাকে বোঝানোর জন্য, বুঝাইয়ে ছাড়বো, সব ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তবে যেহেতু আমরা একটু দ্রুত যাইতে হচ্ছে, একটু কারণ হচ্ছে একটু দ্রুত যাইতে হচ্ছে আসলে, কারণ না হয় শেষ করা যাবে না। একটু ক্লিয়ার? ওকে, দেন তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার ভাই অভিকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ শেষ। এবার আমরা কার ক্ষেত্রে করবো? এবার আমরা করবো হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে আসি স্প্রিং এর ক্ষেত্রে আমরা কৃত কাজ বের করি। তাহলে আমরা আসি স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ। তো স্প্রিং এর ক্ষেত্রে যেহেতু কৃত কাজ বের করবো, আমরা শুরুতে একটা কাজ করি, আমরা এই জায়গাটা বুঝে ফেলি যেহেতু সবার ক্লিয়ার। কারণ হচ্ছে আমি স্প্রিং এর টপিকটা বোঝানোর জন্য আমার ইনিশিয়াল কিছু জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। তাহলে আসলে আমরা এটা বুঝে ফেলি অভিকর্ষীয় শেষ। এবারে তো আমি স্প্রিং এর ক্ষেত্রে জানি, স্প্রিং এর ক্ষেত্রে আমরা কৃত কাজ বের করবো। খেয়াল করে আমরা কিন্তু টেকনিক্যালি আমাদের কৃত কাজের পাশাপাশি আমরা বিভব শক্তি সহ করে ফেলতেছি। তাহলে আসো ভাই স্প্রিং এর ক্ষেত্রে আসি। আমরা স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে তার আগে আমাদের প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, মনে করো আমাদের এখানে কোন একটা স্প্রিং আছে, ওকে, এখানে কোন একটা স্প্রিং আছে। স্প্রিং নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে, আমি জানি ম্যাক্সিমাম এসসি লেভেলের স্টুডেন্টদের কনফিউশন থাকে, সেই কনফিউশনটা আমি দূর করব, একদম ইজি মেথডে পড়াবো। স্প্রিংটা তার সাম্যাবস্থানে আছে। এখন তুমি চাইলে কি করতে পারো ভাই, আমি চাইলে স্প্রিংটাকে এই দিক থেকে বল প্রয়োগ করে সংকুচিত করতে পারি। এই স্প্রিং কিন্তু সাধারণত এইভাবে থাকে, তাকে যদি সংকুচিত করতে হয় তোমাকে এইদিকে বল প্রয়োগ করতে হবে, তাকে যদি প্রসারিত করতে হয় এইদিকে টেনে বল প্রয়োগ করতে হবে। এর মানে তোমার হোয়াটএভার তুমি তাকে সংকুচিত করো আর প্রসারিত করো, দ্যাট মিন্স তুমি কিন্তু, এটা তার সাম্যাবস্থান, এভাবে সে থাকে। এই সাম্যাবস্থান থেকে অবস্থানের পরিবর্তন করতে হলে তোমার কি করতে হবে? কাজ করতে হবে। এই যে কাজ করতে হবে, কতটুকু কাজ করবে সেটা আমরা জানবো। তার আগে আমরা একটা ছোট জিনিস জেনে নিই, সেটা হচ্ছে এই যে তুমি মনে করো ফর এক্সাম্পল তুমি তাকে এইদিকে বল প্রয়োগ করলা, এইদিকে বল প্রয়োগ করলা, এইদিকে এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে একটু ভালো করে খেয়াল করে দেখো বর্তমানে স্প্রিং এর অবস্থানটা খেয়াল করো। স্প্রিংটা একটু প্রসারিত হয়ে গেল, আগের তুলনায় একটু প্রসারিত হয়ে গেল, আগের তুলনায় একটু প্রসারিত হয়ে স্প্রিংটা বর্তমানে এই অবস্থানে আসলো। তাহলে সিম্পল হিসাবে আমরা বলতে পারি ভাইয়া আমি যে এক পরিমাণ বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা সাম্যাবস্থা থেকে কতটুকু সরণ হলো, তার যে সরণ হলো সেটা হচ্ছে এই পরিমাণ, এটাকে আমি নাম দিচ্ছি মনে করো x। তাহলে বল প্রয়োগের কারণে তার x পরিমাণ কি হলো? সরণ হলো। এখন বিজ্ঞানী এই যে স্প্রিং নিয়ে অ্যানালাইজ করছে একজন বিজ্ঞানী, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে হুক। ওই বিজ্ঞানীর নাম কি? হুক। এটা নয় তো কোনো দরজার হুক, এটা হচ্ছে বিজ্ঞানী হুক। তাহলে আমাদের বিজ্ঞানী হুক উনি বললেন
এই যে কোন একটি স্প্রিং, এই স্প্রিং এর উপর তুমি যখন বল প্রয়োগ করবা, এই তুমি সিম্পল চিন্তা করো না, তুমি যত বেশি বল প্রয়োগ করবা এটা তত বেশি লম্বা হবে না। আমি দেখো এটা মনে করি স্প্রিং। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সলিউশন। ইমাজিন করতে শিখো। ধরো নাও আমার এখানে একটি স্প্রিং আছে, এই যে স্প্রিং, আস্তে টানলাম একটু প্রসারিত হলো, আর একটু জোরে টানলাম বেশি প্রসারিত হলো, জোরে টানলাম আরো বেশি প্রসারিত হলো। এর মানে কি, যত বেশি বল প্রয়োগ করবা তত বেশি সরল হয়। এবং এটা আমি লক্ষ্য করি নাই, এটা কিন্তু হুক লক্ষ্য করছে, কারণ উনার জন্য তো আমার আগে হয়েছে, এটা আমার দোষ না, এটা উনার দোষ। তাহলে আমরা বলতে পারি না হয়তো আস্তে করতে ইউজ শুরু করো। তাহলে একটু খেয়াল করো, f is proportional to x, এর মানে যত বেশি বল প্রয়োগ করব তত বেশি কি হয়, সরল হয়। কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে, এক্ষেত্রে কিন্তু তুমি যে বল প্রয়োগ করতে তুমি জোর করে করতেছো, এখানে দিকের একটা ব্যাপার স্যাপার আছে, ওই দিকের কারণে এখানে একটা মাইনাস চিহ্ন বসে। তো আমরা এগুলো নিয়ে অ্যানালাইজ করব না, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট টপিকস। তো আমরা জাস্ট এতটুকু বলে রাখি f is proportional to -x। এখান থেকে বলা যায় f হচ্ছে -kx। এই যে k, এই k টার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই k এর নাম কি, এই k এর নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটার নাম কি, স্প্রিং ধ্রুবক। এবং এই স্প্রিং ধ্রুবকের যে একক, এটার যে একক, এটার একক হচ্ছে নিউটন পার মিটার। এটার একক হচ্ছে নিউটন পার মিটার। এই যে বলের একক নিউটন, x টা নিচে গেলে আমাদের নিউটন পার মিটার, অর্থাৎ f/x তুমি চাইলে বের করতে পারবে। এখন আসো ম্যাথ করার ক্ষেত্রে, ম্যাথে যখন করব একটু ভালো করে বলে রাখি, এই মাইনাসটা হচ্ছে আমরা হচ্ছে দিকের কারণে দিই। তাহলে দিকের কারণে যেহেতু ম্যাথ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউজ করব হচ্ছে f kx। এবং এই বলটাকে আমাদের, তাহলে আমরা এখানে পাইলাম f কত, kx। তাহলে আমরা এতটুকু জেনে গেলাম, আমরা ম্যাথ করার ক্ষেত্রে f kx ইউজ করব। পরীক্ষায় তোমাকে x k এর মানটা দেওয়া থাকে, সেটাকে বলা হয় কি, স্প্রিং ধ্রুবক। এবং এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক অথবা বল ধ্রুবক। এবার আসো, অনেক সময় দেখা যায় প্রশ্নটা আমার এভাবে দেয় না, অন্যভাবে একটু করে টেকনিক্যালি দিয়ে আমাকে একটু মাথা ঘামানোর ট্রাই করে। সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা এভাবে দিল, একটা স্প্রিং কে এখান থেকে ঝুলে দেওয়া হলো, সে সাম্য অবস্থায় আছে, এখানে আমি একটা বস্তু ঝুলাই দিলাম। এই বস্তু ঝুলাই দিলে কি হয় বলতো, বস্তু ঝুলে দিলে বস্তুর একটা ওজন আছে, মানে একটা স্প্রিং এখানে সুন্দরভাবে বসে আছে, আমি কি করলাম, তার নিচে এই যে লাল একটা বস্তু ঝুলাই দিলাম, তাহলে বস্তুর একটা ওজন আছে না, এই ওজন mg কোন দিকে কাজ করে, নিচের দিকে। এই mg ওজনের কারণে স্প্রিংটা কি হবে, প্রসারিত হবে। তখন আমরা বলতে পারি এই স্প্রিংটা আমার প্রসারিত হয়ে এখানে আসবে। তখন আমরা বলতে পারি আমার স্প্রিংটা আগে ছিল এখানে, বর্তমানে হচ্ছে এখানে, তাহলে আমরা বলতে পারি তার এতটুকু সরণ হলো, এটা হচ্ছে x। এর মানে বল প্রয়োগের কারণে স্প্রিং কতটুকু লম্বা হলো অথবা কতটুকু সংকুচিত হলো, সব সময় তো আমি লম্বা করব না, অনেক সময় খাটোও করতে হয়। তাহলে যখন আমার যেটা প্রয়োজন হয়, সংকোচন প্রসারণ যেটাই করে না কেন কোনো সমস্যা নাই, আমার কথা হচ্ছে যতটুকু সংকুচিত বা প্রসারিত হলো সেটা হচ্ছে x। এবার এখানে সিম্পল আগের মতো যদি আমরা বলি, আমরা বলতে পারি না f kx। এবার কিন্তু f এর মান কার সমান, mg এর সমান। এতক্ষণ পর্যন্ত আমি বল প্রয়োগ করছি, এবার বল প্রয়োগ করি নাই, ঝুলাই দিছি। এই মানে ঝুলাই দিছি মানে কোন একটা বস্তু ঝুলাই দিছি, আর কোন একটা বস্তু ঝুলাই দিলে তার ওজনটা কি হিসেবে কাজ করে, বল হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে প্রযুক্ত বল। তাহলে আমি এখান থেকে বলতে পারবো mg kx, এখান থেকে বলতে পারবো k mg/x। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পরীক্ষায় তোমার আমার এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক k এর মান দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। সাধারণত স্প্রিং ধ্রুবক k এর মান দেওয়া থাকে, আর যে ক্ষেত্রে দেওয়া থাকে না তখন সিচুয়েশনটা এমন হয়ে যায়, আমরা অনেকে খেয়াল করি না, সিচুয়েশনটা এমন হয়ে যায় কোন একটা স্প্রিং এর মধ্যে ঝুলাই দিলাম। এই ঝুলাই দিলাম মানে হচ্ছে আমরা k mg/x দিয়ে বের করতে পারি, ঠিক কি না? ঠিক, x এর মান জানি, m এর মানও জানি, g এর মানও জানি, তাহলে আমরা এই সূত্র দিয়ে k এর মান বের করতে পারবো কিনা, ইনশাআল্লাহ পারবো। তাহলে আবারও বলতেছি, হয় k এর মান দেওয়া থাকবে অথবা এই k এর মান তোমাকে এই সূত্র দিয়ে বের করে নিতে হবে। যেমন কি করবা, ঝুলাই দিলে এটা দিয়ে বের করতে হবে। এবার আসো, এই স্প্রিংটাকে এখান থেকে তুমি এখানে আনতে যে পরিমাণ কাজ করছো, এটা তোমার প্রমাণ করতে হলে ইন্টারে করতে হবে। ইন্টারে তোমার এগুলা ক্যালকুলাস দিয়ে প্রমাণ করে দিলে, তোমরা ক্যালকুলাস পারো না, তোমাদের এটা জানার দরকার নাই, তুমি ডাইরেক্ট বলে দিবা এই ক্ষেত্রে যে কৃতকাজ W ইকুয়াল আমরা বলবো হাফ কে এক্স স্কয়ার। এর মানে কোন একটি স্প্রিং যেটা, ওই স্প্রিংটাকে আমি x
পরিমাণ প্রসারিত করতে অথবা x পরিমাণ সংকুচিত করতে এই পরিমাণ কাজ করতে হয়। এবার দেখো এই স্পিনটা যখন তুমি এখানে আনলা, এই যে এখানে আনলাম, ছেড়ে যে থাকবে থাকবে না, ছেড়ে যাবে, আবার আগে দিয়ে চলে যাবে। এর মানে হচ্ছে আমি যে এতটুকু আনলাম, এতটুকুই আনার কারণে আমি যে কাজ করছি সেটা সে সঞ্চয় করে রাখছে, সঞ্চয় করে সে আবার কাজ করার সামর্থ্য অর্জন করতে পিছনে চলে গেছে। দ্যাট মিন্স দিস ইজ কল্ড বিভব শক্তি। তাহলে আমরা বলতে পারি এই পরিমাণ কৃত কাজ তার মধ্যে কি হিসেবে সঞ্চিত থাকে? বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তখন বলতে পারি বিভব শক্তি half k x স্কয়ার। খেয়াল করে দেখো পেয়ে গেলাম। তাহলে আমরা স্পিনের মধ্যে সঞ্চিত বিভব শক্তি half k x স্কয়ার। একটু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা কৃত কাজ বলো, বিভব শক্তি বলো, স্পিনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা w half k x স্কয়ার। k কিভাবে বের করব? সাধারণত k এর মান দেওয়া থাকে, না দেওয়া থাকলে এই সূত্র দিয়ে বের করব, আর x এর মান দেওয়া থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে তোমরা কৃত কাজও বের করতে পারবা, বিভব শক্তি বের করতে পারবা। যাহাই আমার কৃত কাজ, চাই আমার শক্তি, এখান থেকে আমরা পেয়ে গেছি অনেকগুলো এনার্জি। তাহলে বলো একটু আমরা পাচ্ছি কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু বলো। যদি একটু ক্লিয়ার হয় আমি ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। বলো ভাইয়ারা তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা? স্যার একটু ক্লিয়ার স্যার আমার। এতটুকু ক্লিয়ার, হ্যাঁ ওকে। যদি ক্লিয়ার হয় তাহলে আমি সামনে আগাতে পারি। তোমাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবো, আমি ইনশাআল্লাহ সলভ করে দেবো। কারণ আমি প্রত্যেকটা টপিকসের পর্ব তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, তোমরা রেসপন্স করবা। ইনশাআল্লাহ আমরা পুরোটা খুব সুন্দর করে শেষ করব। একটুকু আমাদের শেষ। এবার ভাইয়েরা আমি সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে অলরেডি আমাদের কাজ শেষ। এবার আমরা যাব শক্তির মধ্যে। শক্তির মধ্যে অলরেডি বিভব শক্তি পড়াই ফেলছি, তাহলে আসলে আমরা শক্তির মধ্যে যাই। এবার আমরা পড়ব হচ্ছে শক্তি। দেখো আমরা সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মতো এরকম শুকনো একটা ছেলে আছে, আমার মতো এরকম মোটা একজন ছেলে আছে, তুমি কি বলবা? নিশ্চয়ই ইয়া মোটা যে তার শক্তি বেশি। হ্যাঁ, এর মানে হচ্ছে আসলে যদি আমরা তুমি দুইটা আটার বস্তা তাদের কাঁধে তুলে দাও, যে এরকম মোটা সে কিন্তু ইজিলি কাজ করতে পারবে। এর মানে কে কতটুকু কাজ করার সামর্থ্য আছে, তোমার বন্ধুর সামর্থ্য কতটুকু, তোমার সামর্থ্য কতটুকু, এখান থেকে বলে দিবে কার শক্তি কতটুকু। এর মানে কোন একটা বস্তুর মধ্যে শক্তি বলতে আমরা যেটা বুঝি, শক্তি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য। দেখো এখানে মধ্যে সামর্থ্য, এর মানে কাজ করতে হবে, কাজ করার সামর্থ্য আছে পারি, বাট তোমার কাজ কেন আমি করবো? কাজ করার সামর্থ্য আছে, দ্যাট মিন্স আমার শক্তি আছে। তাহলে কোন একটা বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা বলি শক্তি। এই কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। এই শক্তির বিভিন্ন রূপ থাকতে পারে, এই শক্তির বিভিন্ন রূপ থাকতে পারে, যেমন আলোক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, যান্ত্রিক শক্তি, সৌর শক্তি, অনেক ধরনের শক্তির রূপ থাকতে পারে, সেটা তোমরা জানো। তার মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া যান্ত্রিক শক্তি। সেটা হচ্ছে কোন শক্তি? যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি যেটা, এই যান্ত্রিক শক্তিকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যান্ত্রিক শক্তি আমরা দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া আমাদের গতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, আর একটা হচ্ছে ভাইয়া আমাদের বিভব শক্তি। গতি শক্তি মানে কি? নাম থেকে বোঝা যাচ্ছে, গতি শক্তি মানে গতির কারণে যে শক্তি, বিভব শক্তি মানে হচ্ছে বিভবের কারণে যে শক্তি। বিভব কথাটার মানে হচ্ছে জমা রাখা, পটেনশিয়াল। তাহলে আমাদের কোনো কিছু তার অবস্থানের পরিবর্তন করে যখন জমা রাখি, জমা রাখার কারণে যতটুকু সে অর্জন করে রাখতে পারে সেটা হচ্ছে আমাদের কি? বিভব শক্তি। ফর এক্সাম্পল অনেক সময় আমরা এটাকে স্থিতি শক্তি বলি। তাহলে জিনিসটা হচ্ছে কেমন? ওই একটু অলরেডি বিভব শক্তি বলে ফেলছি, দুইটা কেস বিভব শক্তির দুইটা কেস বলছিলাম। একটা হচ্ছে F = mgh অভিকর্ষীয় ক্ষেত্রে, আর একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে F = half kx²। এই দুটো অলরেডি আমরা বলে ফেলছি, আর বলার কোনো প্রয়োজন নাই। এখন আসলে ভাইয়া আমাদের বিভব শক্তি বের করা অলরেডি আমাদের শেষ। এখন আমাদের টার্গেট হচ্ছে কি নিয়ে? আমরা বের করব হচ্ছে গতি শক্তি, কাইনেটিক এনার্জি। এই তোমরা অনেকে হয়তো এটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছ, তোমাদের বইতে তো অন্যভাবে হয়তো লেখা আছে। E মানে হচ্ছে এনার্জি, P মানে হচ্ছে পটেনশিয়াল। EP বলতে আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি মিন করতেছি, আর E means energy, K means kinetic. So EK বলতে আমরা কাইনেটিক এনার্জি বা গতি শক্তি মিন করতেছি। হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো সিম্বল ইউজ করতে ভালো লাগে সেটা করো, কোনো সমস্যা নেই। আমার এটা ইউজ করতে ভালো লাগে আমি এটা করব। তাহলে
ইপি বলতে আমরা বিভব শক্তি মিন করতেছি, ইকে বলতে আমরা গতি শক্তি মিন করতেছি। আর কোন একটা বস্তু তার কাজ করার আমাদের গতির কারণে যে শক্তি তার নাম হচ্ছে কি গতি শক্তি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, গতি শক্তি ইকে ইকুয়ালস টু আমরা কি জানি হাফ এমভি স্কয়ার জানি। গতি শক্তি ইকে সমান আমরা কি জানি হাফ এমভি স্কয়ার। এখান থেকে আমরা যদি বলি তার বেগ বের করো, কি বের করবা বেগ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 ek ডিভাইড বাই m, মানে 2 দ্বারা গুণ করলাম m দ্বারা ভাগ করলাম বি স্কয়ার। সুতরাং b ইকুয়ালস টু হচ্ছে √ওভার 2 ek ডিভাইডেড বাই m। তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম, কোন একটা বস্তুর ভর এবং বেগ জানা থাকলে সেখান থেকে গতিশক্তি এই ফর্মুলা দিয়ে বের করা যায়, আর কোন একটা বস্তুর গতিশক্তি এবং ভর জানা থাকলে সেখান থেকে ওই বস্তুর বেগটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। এবার আমার একটা প্রশ্ন করা হবে, এই গতিশক্তির ক্ষেত্রে তোমার বেগ আর জানা থাকবে না, তোমার যেটা জানা থাকবে সেটা হচ্ছে আমাদের ভরবেগ। কি জানা থাকবে ভরবেগ। এর মানে এই গতিশক্তিকে ভরবেগ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা তার আগে দেখে নিই ভরবেগ কি জিনিস। তোমরা জানো ভরবেগ বলতে আমরা যেটা বুঝি, কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ, p দ্বারা প্রকাশ করে p ভর ইনটু বেগ। এর মানে mv টাকে আমরা বলি কি ভরবেগ। তাহলে আমরা বলতে পারি কোন একটা বস্তুর ভরবেগ p হচ্ছে mv। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাই, এখান থেকে আমরা এটা বলতে পারি আমাদের p কে ইকুয়ালস টু আমরা এভাবে লিখলাম mv স্কয়ার ডিভাইড বাই 2। কোনো সমস্যা তো নাই, নামে নাই। এবার তুমি একটু খেয়াল করো, এখানে যদি আমরা mv বলি, mv মানে হচ্ছে ভরবেগ, এখানে m একটা v দুইটা, তো বি দুইটা হওয়ার কারণে আমি এম দুইটা আনতে যাচ্ছি। কিভাবে? একটা এম দ্বারা গুণ করলে এটা এম স্কয়ার হয়ে যাবে না? উপরে যেহেতু একটা এম দ্বারা গুণ করছো, নিচে একটা এম দ্বারা গুণ করব, এর মানে এখন আর কোনো সমস্যা নাই। উপরে একটা এম দ্বারা গুণ করলাম, নিচে একটা এম দ্বারা গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল কি এম স্কয়ার বি স্কয়ার। আর এম স্কয়ার বি স্কয়ারকে আমরা চাইলে এভাবে লিখতে পারি এম বি হোল স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম। আর এম বি মানে কি ভরবেগ পি। সুতরাং গতিশক্তির আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, ইকে ইকুয়ালস হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। তাহলে আমরা বলতে পারি পরীক্ষায় যদি কখনো ভর এবং ভরবেগ দেওয়া থাকে, সেখান থেকে এই সূত্র দিয়ে গতিশক্তি বের করতে পারবো। এবার যদি কখনো বলা হয় গতিশক্তি দেওয়া আছে সেখান থেকে ভরবেগ বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? সিম্পল হিসাব, আমরা p স্কয়ার ইকুয়াল টু বলতে পারবো বজ্র গুণন করলে 2m ইনটু ek। এখান থেকে বলতে পারবো p ইকুয়াল টু √2m ইনটু ek। এটা হচ্ছে আমার ভরবেগ বের করার ফর্মুলা। তাহলে যদি কখনো আমাদের গতিশক্তি জানা আছে, ভর জানা আছে, সেখান থেকে ভরবেগ বের করতে হবে, এই সূত্র দিয়ে বের করতে পারবো। আর রিপিট এগেইন, তাহলে গতিশক্তি বের করা যায় দুইটা উপায়ে, ভর এবং বেগ দেওয়া থাকলে এই ফর্মুলা, ভর এবং ভরবেগ দেওয়া থাকলে এই ফর্মুলা। গতিশক্তি এবং ভর দেওয়া আছে, সেখান থেকে বেগ বের করার জন্য এই ফর্মুলা, ভরবেগ বের করার জন্য এই ফর্মুলা। এতটুকু হচ্ছে আমার শক্তির, আমাদের গতিশক্তির যে বিভিন্ন রূপ। এখান থেকে এখন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করব, শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ব। এখান থেকে কি পড়ব? শক্তির সংরক্ষণশীলতা নীতি। তার আগে বলো, শক্তির সংরক্ষণশীলতা নীতি বোঝানোর আগে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিতে যাব। ইয়েস স্যার, ক্লিয়ার। Yes, sir. ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। এবার পড়বো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, শক্তি সংরক্ষণশীলতা নীতি। সেই শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আমি কিন্তু পড়াবো, একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা তো অন্যতম ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য। আমাদের হয়তো তোমাদের বইতে ডিরেক্টলি নাই, কিন্তু আমাদের সৃজনশীলের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি? আমাদের এই মহাবিশ্বে শক্তির পরিমাণ হচ্ছে সুনির্দিষ্ট। এটা শক্তি কখনো সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর করা যায়। ফর এক্সাম্পল, শীতের দিনে তুমি যে কাজটা করলা, শীতের দিনে তোমার প্রচুর প্রচুর ঠান্ডা লাগতেছে, বাইরের মধ্যে আসো, তোমরা কি করো? হাতটাকে বা ঘষো। এই যে হাতটাকে বা ঘষা দিলা, আলটিমেটলি তোমার হাতের যে কার্যকলাপ, এটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এটাকে আমরা কি বলি? যান্ত্রিক শক্তি। এই যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটার কারণে তুমি মনে করতেছো ভাই আমি হাত হাতে এভাবে বসে আমার লস হয়ে গেছে। হ্যাঁ, তোমার লস হয়েছে, শক্তি লস হয়েছে। কোনটা? যান্ত্রিক শক্তি। এর মানে এনার্জিটা লস হয়ে গেছে না, এটা রূপান্তর হয়েছে। কোন রূপান্তর?
এই হাতটাকে এভাবে ঘষার কারণে তুমি দেখবা হাতের মাঝখানে একটা তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপন্নের হাতটা একটু গরম গরম মনে হচ্ছে, এর মানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। এর মানে তুমি যে হাতটাকে যত বেশি এরকম করবা তত বেশি তাপ পাবা। এর মানে বুঝতে পারতেছো, যত বেশি যান্ত্রিক শক্তি তুমি দিচ্ছ তত বেশি তুমি তাপ শক্তি পাচ্ছ। এটা হচ্ছে শক্তির রূপান্তর। এখন আমরা যেটা করবো, আমরা করবো হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। আমরা করবো হচ্ছে কার নিত্যতা? যান্ত্রিক শক্তির নিত্যতা। আমরা করবো হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। তোমরা জানো যান্ত্রিক শক্তি বলতে আমরা বুঝি গতি শক্তি এবং বিভব শক্তি। এর মানে হচ্ছে বুঝতেই পারতেছো, গতি শক্তি এবং বিভব শক্তির যে নিত্যতা মানে হচ্ছে আমাদের কোন একটা বস্তুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তার মোট গতি শক্তি এবং বিভব শক্তি সমষ্টি শূন্য টোটাল। এর মানে হচ্ছে আমাদের যে কোনো বিন্দুতে গতি শক্তি প্লাস বিভব শক্তি সমান ধ্রুবক। এর মানে তুমি যেখানেই নাও না কেন কোন একটা বস্তু এমন ভাবে গতিশীল হবে যাতে করে প্রত্যেকটা বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তি কি থাকে? ধ্রুবক থাকে। এটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এখন আসো ভাইয়ারা, আমরা তোমাকে এখন প্রথমে শিখাবো কিভাবে বিভব শক্তি বের করতে হয়। তো আমি এই নিত্যতা শেখানোর জন্য প্রথমে তোমাকে শিখাবো হচ্ছে কিভাবে বিভব শক্তি বের করতে হয়, এরপরে শিখাবো হচ্ছে কিভাবে গতি শক্তি বের করতে হয়। আগে এই দুটো জিনিস শিখাবো, কিভাবে বিভব শক্তি বের করতে হয়, কিভাবে গতি শক্তি বের করতে হয়। এরপরে শিখাবো হচ্ছে কিভাবে সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করতে হয়। আসো আমরা একটা একটা করে করি। আমি এমন ভাবে করাবো যাতে করে সৃজনশীল যে স্টাইলে কোনো সমস্যা হবে না। আসো আমরা শুরু করি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা শিখবো বিভিন্ন বিন্দুর বিভব শক্তি নির্ণয়। বিভব শক্তি নির্ণয়। তো বিভব শক্তির প্রথমে ইনিশিয়াল আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইপি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এমজিএইচ। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে এইচ মান হচ্ছে আমরা অভিকর্ষীয় ক্ষেত্রে নির্ণয় করতেছি, অন্য ক্ষেত্রে না। অভিকর্ষীয় ক্ষেত্রের জন্য তোমাদের সিলেবাস আছে, ইন্টারমিডিয়েট স্প্রিং এর জন্য পাবা, সরল দোলকের জন্য পাবা, এখন তোমার দরকার নেই। তাহলে ইপি ইকুয়ালস টু এমজিএইচ। এখানে এইচ মানে কি? এইচ মান হচ্ছে আমরা বলছিলাম বিভব শক্তি মান হচ্ছে অবস্থানের পরিবর্তনের কারণে। এই তুমি অবস্থানের পরিবর্তন কতটুকু করলা? এইচ পরিমাণ। এই এইচ পরিমাণ যে অবস্থানের পরিবর্তন করলা, সেই এইচটা হচ্ছে তুমি কতটুকু অবস্থানের পরিবর্তন করলা। তাহলে তুমি কোন একটা বস্তুকে ভূমি থেকে 5 মিটার উপরে তুললা, সে যদি ভূমি থেকে 5 মিটার উপরে থাকে এইচ এর মান 5, সে যদি ভূমি থেকে 10 মিটার উপরে থাকে এইচ এর মান 10, সে যদি ভূমি থেকে 100 মিটার উপরে থাকে এইচ এর মান 100, সে যদি ভূমিতে থাকে এইচ এর মান 0। তাহলে বুঝতে পারতেছো সে ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা হচ্ছে এইচ এর মান। তাহলে আসো আমরা, এটা আমাদের খুবই সোজা। কোন একটা বস্তু আমি এখান থেকে মনে করে ছেড়ে দিলাম, যদি এখান থেকে ছেড়ে দিই তাহলে আমাদের এই বস্তুটা আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে নিচের দিকে নামবে। নিচের দিকে যদি নামে তাহলে আমরা তিনটা পজিশন করি। প্রথম কথা, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম হচ্ছে এই সূত্রটা থেকে তাকে আমি ছেড়ে দিলাম, এই সূত্রটা থেকে তাকে আমি ছেড়ে দিলাম। এই সূত্রটা থেকে যদি আমরা ছেড়ে দিই তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমি ধরে নিলাম ভূমি থেকে এখানে থাকা অবস্থায় সে ভূমি থেকে x পরিমাণ উচ্চতায় আছে, আর ভূমি থেকে x পরিমাণ উচ্চতায় আছে, তাহলে আমরা বলতে পারি এটা যদি x হয় এটা হচ্ছে আমাদের x - x। বুঝতে পারছো পুরোটা x, এটা x, তাহলে এটা x - x। এখন আমরা বিভিন্ন বিন্দুতে বের করব, প্রথমে আমরা এই বিন্দুতে বের করব, এরপর আমরা এই বিন্দুতে বের করব, এরপর আমরা এই বিন্দুতে বের করব। তাহলে বিভিন্ন বিন্দুতে বিভব শক্তি বের করব। এটা খুবই সোজা, এটা সবাই জানো, আমি শুধু ফর্মালিটিস মেইনটেইন করার জন্য বলতেছি। ইপি ইকুয়ালস টু তোমরা জানো, এখানে ইপি ইকুয়ালস টু হচ্ছে mg ইনটু কতটুকু উপরে আছে, এখানে আছে মানে সে ভূমি থেকে h পরিমাণ উপরে আছে, এর মানে mgh। এবার যদি তুমি বলো এখানে আছে মানে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে, x পরিমাণ, তাহলে আমরা বলতে পারি ইপি ইকুয়ালস টু হচ্ছে mgx। এখানে আছে মানে সে ভূমির উপরেই আছে, এর মানে উচ্চতা নাই, এর মানে হচ্ছে ইপি ইকুয়ালস টু 0। তাহলে আমরা তিনটা পয়েন্টে বিভব শক্তি বের করা শিখে গেছি এবং এটা আমরা আগে থেকে জানি, এটা নতুন করে শিখার কোনো কিছু নাই। একটু মাথায় রাখবো, বিভব শক্তি মানে হচ্ছে mg ইনটু ভূমি থেকে কতটুকু উপরে আছে, mg ইনটু ভূমি থেকে কতটুকু উপরে আছে, এটা হচ্ছে আমার বিভব শক্তি বের করার টেকনিক। এবার আসো, এটা আমরা আগে থেকে জানি, এটা তো আমাদের কোনো কিছু নাই। এখন আসো আমরা বিভব শক্তির জায়গায় এবার শিখবো হচ্ছে গতি শক্তি। যদি আমরা গতি শক্তি শিখি তাহলে এবার কেমন হয় একটু খেয়াল করে দেখো। আমরা এবার শিখবো হচ্ছে গতি শক্তি নির্ণয় করা। তাহলে গতি শক্তি নির্ণয় করতে হলে আমরা জানি গতি শক্তি E কে ইকুয়ালস টু আমরা জানি হাফ mv স্কয়ার। তাহলে এখানে গতি শক্তি E কে ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, এখানে গতি শক্তি E কে ইকুয়ালস টু হাফ
mv স্কয়ার, এখানে গতিশক্তি ek ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে m আমি জানি, b কোনটা? b মানে হচ্ছে যে এই পয়েন্টে তুমি বের করতেছো এই পয়েন্টে বেগ, এই পয়েন্টে বের করতেছো এই পয়েন্টে বেগ, এই পয়েন্টে বের করতেছো এই পয়েন্টে বেগ, এর মানে যে পয়েন্টে গতিশক্তি বের করব সেই পয়েন্টের বেগ। এখন একটু খেয়াল করো, তুমি যে পয়েন্টে বের করবে সেই পয়েন্টের বেগ বের করবে, সেই বেগটা আমি কিভাবে বের করব? তাহলে সিম্পল হিসাব হচ্ছে প্রথমে সর্বোচ্চ বিন্দু ধরো, এই সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি বেগের মান কত? 0। সর্বোচ্চ বিন্দুতে বেগের মান কত? 0। কারণ আমরা এখান থেকে কোন একটা বস্তু যেটা ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম মানে হচ্ছে 0 অবস্থা থেকে শুরু। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টে বেগের মান কত? 0। বেগের মান 0 হলে হাফ ইনটু m ইনটু 0 স্কয়ার, এর মানে এখানে গতিশক্তি 0। ওকে, পেয়ে গেলাম এখানে আমার গতিশক্তি 0। এবার চলো এই পয়েন্টে গতিশক্তি কত? এই পয়েন্টে গতিশক্তি বের করতে হলে আমাদের b এর মান জানতে হবে, g এর জানতে হবে। তাহলে আসো আমরা সেটা বের করার ট্রাই করি। সেটা যদি বের করতে যাই তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করো, এই পয়েন্টে সে কোথা থেকে আসছে? সিম্পল হিসাব হচ্ছে ভাইয়া সে এখান থেকে আস্তে 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 এই পয়েন্টে আসছে। তাহলে আমি যদি এতটুকু অংশ চিন্তা করি, এটা হচ্ছে তার আদি বেগ u ইকুয়াল টু 0, এটা হচ্ছে তার শেষ বেগ v, আর তার অতিক্রান্ত যে দূরত্ব সেটা হচ্ছে h - x। তাহলে আমরা ফর্মুলা জানি কি? আমরা ফর্মুলা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এবার আসো এখানে শেষ বেগ কত? v স্কয়ার, আদি বেগ কত? 0 প্লাস 2 ইনটু এখানে ত্বরণ কত? যেহেতু মুক্তভাবে করতেছে, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষণ ত্বরণ g, আর সরণ কত? এখান থেকে যেহেতু এতটুকু নিচে নামলো এটা হচ্ছে h - x, এর মানে h - x পরিমাণ সরণ হলো। তাহলে আমরা বলতে পারি v স্কয়ার ইকুয়ালস টু 2g ইনটু h - x। এটা হচ্ছে তার কার মান? b স্কয়ারের মান। তো b স্কয়ারের মান এখানে বসিয়ে দিতে পারবা। তার আগে আমি আরেকটা জিনিস এক্সট্রা করে বের করে দেখাই দিই, সেটা হচ্ছে b ইকুয়ালস টু √2g ইনটু h - x। এটা আমরা বলছি এটাই কারণে অনেক সময় পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে এই পয়েন্টে বেগ কত, কোন শক্তির কথা বলে নাই, বলতে বেগ কত, তখন তুমি এই প্রসেসে এই পয়েন্টে বেগটা বের করতে পারো b ইকুয়ালস টু √2g ইনটু h + x। আর এই b স্কয়ারের মানটা আমরা এখানে বসাই দিই। বসে দিলে কি আসবে? বসে দিলে আসবে হচ্ছে হাফ m ইনটু b স্কয়ারের মান হচ্ছে 2g ইনটু h - x, এখান থেকে 2 2 চলে যাবে, তাহলে আমরা পাবো et ইকুয়ালস টু আমরা পাবো mg ইনটু h - x। তাহলে এখানে আমরা পাইছিলাম গতিশক্তি et ইকুয়ালস টু 0, আর এখানে পেলাম গতিশক্তি et ইকুয়ালস টু mg ইনটু h - x। তাহলে এই পয়েন্টে গতিশক্তি পাইলাম, এই পয়েন্টে গতিশক্তি আমরা পেয়ে গেলাম। এবার লাস্ট পয়েন্ট, একেবারে সিম্পল চিন্তা করে দেখো ভাই, আমি যদি এই পয়েন্টে করে চিন্তা করি তাহলে আবার এবার চিন্তা করব ভাই আমার এখানে সে কোথা থেকে আসছে? ওই আমার এই জায়গা থেকে। তাহলে আমরা বলতে পারবো এবার এই জায়গা থেকে সে আস্তে 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 নিচে চলে আসছে, এর মানে তার এবার সরণ কতটুকু হলো? h পরিমাণ। আবার আগের মতো ফর্মুলা ইউজ করো, আদি বেগ 0, এবার হচ্ছে শেষ বেগ আমাদের এখানে v। তাহলে আমরা বলতে পারি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, শেষ বেগের মান হচ্ছে v, আদি বেগ 0 প্লাস 2 ইনটু ত্বরণ হচ্ছে g, আর s মানে হচ্ছে অতিক্রান্ত সরণ, অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত? h, এখান থেকে এখানে আসছে h। তাহলে আমরা বলতে পারি v স্কয়ার সমান 2gh। এখান থেকে চাইলে আমরা b এর মান বের করতে পারি √2gh। তাইলে আমরা এটা ইউজ করতে পারি কেন? আমাদের বেগ বের করার জন্য। তো আমার তো লাগবে b স্কয়ার, সেই b স্কয়ার মান আমরা এখানে ইউজ করি। এখানে ইউজ করলে কি পাবো ভাই? পাবো হচ্ছে হাফ ইনটু m ইনটু b স্কয়ার, b স্কয়ারের মান কত? 2gh। তাহলে আমরা 2gh যদি বসাই দিই 2 চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি et ইকুয়ালস টু হচ্ছে mgh। তাহলে আমি গতিশক্তি বের করা শিখে গেলাম। এখন আসো আমাদের গতিশক্তি বের করার জন্য আমার কি করতে হয় ভাই? গতিশক্তি যদি বেগের উপর নির্ভর করে আমাকে বেগটা বের করতে হয়। ভাই আমাকে যেহেতু বেগটা বের করতে হয়, এখন আমরা একটু বলতে পারি ভাইয়া বেগ যেহেতু বের করতে হয় আমি বেগ দিয়ে এটা বের করলাম। এই প্রসেসটা আমরা সবাই বুঝছি কিনা এটা বুঝার পর আমি একটা শর্টকাট মেথড শিখাবো তোমাদেরকে। আগে বলো যে এতটুকু তোমাদের সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা একটু বলি। স্যার ক্লিয়ার। ওকে, কারো প্রবলেম থাকলে অবশ্যই বলবা, কারো প্রবলেম থাকলে অবশ্যই বলবা। ওকে, দেন যেহেতু ক্লিয়ার তাহলে আমরা সামনের দিকে আগাই। আমাদের এতটুকু সবার ক্লিয়ার। এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগে হচ্ছে তোমাকে এবার তোমার থিংকিংটা আমি চেঞ্জ করব। তোমার এভাবে তুমি গতিশক্তি বের করতে পারো এটা আমিও জানি, আমি অলরেডি গতি শিখে ফেলছি। এখান থেকে আমি দুটো জিনিস শিখেছি, কিভাবে বেগ বের করতে হয় পরীক্ষাটাও আসতে পারে, কিভাবে গতিশক্তি বের করতে হয় পরীক্ষাটাও আসতে পারে। এবার আসলে আমি একটু তোমাকে অন্যভাবে চিন্তা করা শিখাই। ফিজিক্স খুব সহজ, ফিজিক্স খুব কঠিন নয়। আমাদের চিন্তা করতে পারলে ফিজিক্সটার থেকে সহজ আর অন্য কোনো কিছু নয়। এই জিনিসটা তোমাদের সবসময় বিশ্বাস করতে হয় যদি আমার ক্লাসটা করতে হয়। তাহলে আসো একটু তোমাকে অন্যভাবে শিখাই।
তোমরা প্রিন্ট করতে শিখো। তোমরা আসলে যে জিনিসটা করো সেটা বেসিকলি ক্লিয়ার করো না, যার মানে স্কুল কঠিন মনে হয়। দেখো আর একটা হচ্ছে সিকোয়েন্স, কিভাবে আমরা পড়বো, কিভাবে পড়লে মজা পাবো, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওই কারণে মাঝে মধ্যে আমার ক্ষেত্রে আমি মাঝে মধ্যে কবিতা বলি, কবিতা বলতে আমার খুব ভালো লাগে। তো আসো একটু মিলিমিলি কথা বলতে কেন জানি খুব ভালো লাগে। ইভেন আমি আমার আম্মার সাথে পর্যন্ত এভাবে কথা বলি। আসো তাহলে আসি আমরা এভাবে বললে আমাদের গতিশক্তি বের করলাম। এখন আসো এগুলো কিন্তু আমি বের করে পাইছি, এখন তুমি অবিশ্বাস করতে পারবে না ভাইয়া, ভাইয়া আপনি আমার বিশ্বাসের মূল্য দিলেন না, এটা বলে কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে অলরেডি বিশ্বাস করার মধ্যে সূত্র আমি দিয়ে দিয়েছি, এর মানে এগুলো আমি এখন বিশ্বাস করে নিয়েছি, তো এগুলো তোমাকে বিশ্বাস করতেই হবে। এবার আসা হচ্ছে ভাইয়া আমি অন্যভাবে চিন্তা করি। একটু আগে যেরকম বলছিলাম ভাই বিভব শক্তি যখন বের করতেছি, আমি যদি মনে করেন এটা এ পয়েন্ট বলি, এটা যদি বি পয়েন্ট বলি, এটা যদি সি পয়েন্ট বলি, তাহলে এ পয়েন্টে যখন বিভব শক্তি বের করতেছি তখন ছিল ইপি ইকুয়ালস টু এমজি ইনটু সামথিং, বি পয়েন্টে ইপি ইকুয়ালস টু এমজি ইনটু সামথিং, সি পয়েন্টে বিভব ইকুয়ালস টু ইপি ইকুয়ালস টু এমজি ইনটু সামথিং। এই সামথিংটা মানে কি? সামথিং মানে হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে। সে যখন এই পয়েন্টে ভূমি থেকে আছে h পরিমাণ উপরে তখন দিছিলাম h, সে যখন বি পয়েন্টে আছে ভূমি থেকে আছে x পরিমাণ উপরে তখন দিছিলাম x, সে যখন সি পয়েন্টে আছে ভূমি থেকে 0 পরিমাণ উপরে তখন দিছিলাম 0। তাহলে আমার বিভব শক্তি বের হয়ে গেল। সেম স্টাইলে এবার গতিশক্তি বের করা শিখাবো। কিভাবে? পরীক্ষায় এমসিকিউ তে তোমার টাইম থাকবে না, রিটেনে তো এভাবে করবা, বাট এমসিকিউ তে তোমার টাইম নাই না ভাই, আমার টাইম নাই, টাইম থাকলে আমি ওদেরকে দিব কেন, আমার নিজের সময়ের তো একটা মূল্য আছে, জি ভাইয়া। এবার আসেন আমরা গতিশক্তির ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব। ek equals to mg into something, ek equals to mg into something, ek equals to mg into something। এবার তুমি আমার মতো করে চিন্তা করতে শিখো। কি চিন্তা ভাইয়া? বিভব শক্তির ক্ষেত্রে বলছিলাম mg into something মানে হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে। গতিশক্তির ক্ষেত্রে বলবো mg into something মানে হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, কারণ ভাই সে তো তার গতি অর্জন করে আস্তে আস্তে নিচে নামার সময়, উপর থেকে যতই নিচে নামে আস্তে আস্তে গতি বাড়ে। তাই আমার মতে হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে চিন্তা করতে হবে সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে। এবার আসো সিম্পল ভাইয়া, সে এই পয়েন্টে আছে, এটাই কিন্তু আমার সর্বোচ্চ অবস্থান, তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে? 0। সে এখানে আছে বি পয়েন্টে, বি পয়েন্টে মানে কি এখানে আছে, এই পয়েন্টের সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে? h - x পরিমাণ। সে আমার এখানে আছে, সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে? h পরিমাণ। দেখো এবার মিলে কিনা, এই পয়েন্টে 0, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে এটা, আশা করি মিলে গেছে। সো তোমাকে এখন থেকে এভাবে চিন্তা করতে হবে যে আমাদের যখন আমরা বের করব তখন আমাকে মাথায় রাখতে হবে আমাদের এ পয়েন্টের জন্য আমরা এটা পাইলাম, বি পয়েন্টের জন্য এটা পেলাম, সি পয়েন্টের জন্য স্যার, স্যার শোনা যাচ্ছে না। বিভব শক্তি কত, গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুতে গতিশক্তি 0 প্লাস বিভব শক্তি mgh, এর মানে মোট শক্তি হচ্ছে mgh। এবার আসো বি বিন্দুতে, বি বিন্দুতে E সমান আবার আগের মতো গতিশক্তি প্লাস বিভব শক্তি, বি বিন্দুতে গতিশক্তি কত? mg * h - x, আমরা এটা গুণ করে দিই, mgh - mgx প্লাস বিভব শক্তি কত? mgx। দেখো mgx কাটাকাটি করলে আমি পাচ্ছি mgx। and last one সি বিন্দুতে মোট শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি, সি বিন্দুতে গতিশক্তি কত? mg। স্যার শোনা যাচ্ছে না। আমরা কি বলি? যান্ত্রিক শক্তি। ওকে, এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। স্যার জি জি জি, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, স্যার বি নাম্বারটা স্যার বুঝি নাই।
কোনটা? স্যার রাইট সাইডে বি নাম্বারটা। বি নাম্বারটা, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি বলতেছি। আচ্ছা, বি নাম্বার যেহেতু বুঝে না, আমি যেহেতু মুছে দিচ্ছি, একটু আবার বলি। এই যে দেখো, বি বিন্দু যদি তুমি বলো, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বি বিন্দু, তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার এইচ অবস্থান, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বি বিন্দু, এটা হচ্ছে আমার এক্স পরিমাণ উপরে। তাহলে সিম্পল হচ্ছে এই যে বি বিন্দুটা ভূমি থেকে এক্স পরিমাণ উপরে, আর সর্বোচ্চ অবস্থান থেকে এক্স মাইনাস এক্স পরিমাণ নিচে। তাহলে প্রথম কথা, বি বিন্দুতে বিভব শক্তি কত? ইপি ইকুয়ালস টু এমজি ইনটু ভূমি থেকে কতটুকু উপরে আছে এক্স পরিমাণ, এমজি এক্স। এখানে গতিশক্তি কত? ইপি ইকুয়ালস টু এমজি ইনটু সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে নামছে। তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে বি বিন্দুতে আসা পর্যন্ত কতটুকু নিচে নামলো? h মাইনাস x। তাহলে আমরা এবার যদি গুণ করে দিই কি হয়? mgh মাইনাস mgx। তাহলে এটা হচ্ছে আমার বিভব শক্তি, এটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি লিখলাম প্লাস এই বিভব শক্তি লিখলাম, কাটাকাটি করলে আমার mgh আসে। এবার বুঝছো কিনা বলো? এবার ক্লিয়ার কি? এবার ঠিক আছে, এবার ক্লিয়ার? দিস ইজ ক্লিয়ার। ওকে, এই আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার মাঝে মাঝে স্যার সমস্যা করে, বন্ধ হয়ে যায়, শোনা যায় না। মাঝে মাঝে সমস্যা করে বলতে স্মুথলি কথাটা সাউন্ডটা যাচ্ছে না? স্যার এখন স্যার যাচ্ছে স্যার, একটু আগে স্যার আপনার লেকচার স্যার শোনা যাচ্ছিল না। আচ্ছা, ওরকম হলে আমাকে বলবা, সমস্যা নেই। স্যার বলছি, আপনি মনে হয় স্যার শোনেন নাই। আচ্ছা, তাহলে আমি খেয়াল করিনি হয়তো। ওকে, আচ্ছা, বুঝতে পারছি ঝামেলাটা। আমার আসলে ফোনে একটা কল আসছিল, ওই কল আসার কারণে ঝামেলা হয়েছিল। ওই টাইমে মনে হয় বুঝে যায়নি। ওকে, দেন আমরা একটু সামনের দিকে আগাই। এখন সবকিছু ক্লিয়ার কিনা একটু বলো। একটু আমাকে বলো তো, যারা আসো তোমরা একটু আমাকে একটু কনফার্ম করো যে কথা কথা শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড এখন শোনা যাচ্ছে কিনা। ওকে স্যার শোনা যাচ্ছে এখন। ওকে, আর আশা করি প্রবলেম হবে না। আমি ইনকামিং কল অফ করে দিছি। ওই মাঝখানে আসলে একটা কল আসার কারণে তোমরা ওই কল আসার মুহূর্তে কথাটা আমরা শুনতে পাও নাই। এখন আর কল আসার ওয়ে নাই, এখন আশা করি সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা এতটুকু জেনে গেলাম। এবার হচ্ছে পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো, এই উচ্চতা থেকে m ভরের কোন বস্তুকে ছেড়ে দিলে ভূমি থেকে কত উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তাহলে এই ধরনের একটা প্রশ্ন করবো। তাহলে তোমাকে কি বললো, সিম্পল হিসেব খেয়াল করো, আমি এই করি জিনিসটা। এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ভূমি। তাহলে ভূমি থেকে একটা উচ্চতা, দিস ইজ মাই সেই উচ্চতা যে উচ্চতাকে আমি চিনি। তাহলে দিস ইজ এইচ উচ্চতা। তাহলে এইচ যদি কোন একটা বস্তুতে ছেড়ে দিলাম যার ভর হচ্ছে m, বলা হলো ভূমি থেকে কত উচ্চতায় থাকাকালে তার যে গতি শক্তিটা সেটা বিভব শক্তির দ্বিগুণ হবে। তুমি একটু খেয়াল করে দেখো, একটু যদি ক্যালকুলেশন করছিলাম তখন দেখছিলাম সর্বোচ্চ বিন্দুতে সবটাই গতিশক্তি,
সর্বনিম্ন বিন্দু সর্বোচ্চ বিন্দুতে পুরোটাই হচ্ছে বিভব শক্তি, সর্বনিম্ন বিন্দুতে সবটাই হচ্ছে গতি শক্তি। এর মানে উপর থেকে যতই নিচে নামি আস্তে আস্তে বিভব শক্তি কমে, গতি শক্তি বাড়ে। এখন আমার কথা হচ্ছে কোন বিন্দুতে গেলে গতি শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হয়ে যায়? আমি কি জানি? জানি না। যেহেতু আমি জানি না, এবার আমি কি করব? আমি ধরে নিব, ধরি ভূমি থেকে যখন সে এক উচ্চতায় ছিল তখন কামটা বেড়ে গেছে। আমি ধরে নিলাম, দ্রুততা আপত্তি নেই, আমি ধরে নিয়েছি ভূমি থেকে যখন এক উচ্চতায় ছিল তখন এই কাজটা হয়ে গেছে। মানে গতি শক্তি বিভব শক্তির 2 গুণ না n গুণ। n গুণ দিয়ে করলে আমরা এটা শর্টকাট বানাবো, সেটা দিয়ে তুমি 2 গুণ 3 গুণ 4 গুণ ইচ্ছা মতো করতে পারো। এখন আসো n গুণ, সিম্পল কথা। তাহলে এটা যদি x হয়, এতটুকু হচ্ছে আমাদের h - x। ওকে, এবার আসো ভাইয়া, তাহলে আমরা এতটুকু বুঝলাম e = n * e। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি তো ধরে নিচ্ছ এই পয়েন্টে একটু আগে তোমাকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে গতি শক্তি বের করার নিয়ম কি, mg। তো আমরা এবার শর্টকাট করে দিতেছি, পরীক্ষায় রিটেনে করার সময় তোমরা পুরো করবা। আমি এখন শর্টকাট করতেছি mg * সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, এই সর্বোচ্চ অবস্থান থেকে এই পয়েন্টটা কতটুকু নিচে h - x equals to n into mg into বিভব শক্তি, এর মানে সর্বনিম্ন বিন্দু থেকে বা ভূমি থেকে কতটুকু উপরে x। এবার দেখো সিম্পল কথা হচ্ছে mg into ক্যান্সেল আউট, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো h - x equals to nx। এখান থেকে বলতে পারবো h equals to nx plus x, মানে হচ্ছে আমরা n plus 1 into x বলতে পারি। x কমন নিয়ে নিলাম, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে h divided by n plus 1। এর মানে তুমি এই শর্টকাটটা মুখস্থ রাখবে। এই শর্টকাটের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে সেটা হচ্ছে কি, গতি শক্তি বিভব শক্তি এর n গুণ। কে কার গুণ? গতি শক্তি বিভব শক্তি এর n গুণ। সেখানে এই n টা হচ্ছে সেই n কত গুণ বললো পরীক্ষায়। এই 30 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলাম, এর মানে h এর মান 30। কত উচ্চতায়? গতি শক্তি বিভব শক্তির 3 গুণ। গতি শক্তি বিভব শক্তির 3 গুণ মানে হচ্ছে n এর মান 3। এবার 3 এখানে বসাও, ক্যালকুলেশন করলে পেয়ে যাবা ভূমি থেকে এত উচ্চতায়। এই x মানে কিন্তু ভূমি থেকে উচ্চতায়, তাহলে ভূমি থেকে x উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি n গুণ। এখন তোমরা আমাকে প্রশ্ন উত্তর, ভাইয়া আপনি তো বললেন গতি শক্তি বিভব শক্তি n গুণ। পরীক্ষায় যদি উল্টা প্রশ্ন করে, করতেই পারে। পরীক্ষায় প্রশ্ন করলো ভাইয়া ভূমি থেকে কত উচ্চতায় তার বিভব শক্তি গতি শক্তির n গুণ। এবার তো আর এই ফরম্যাট খাটবে না, না ভাইয়া খাটবে না। তখন আমরা কি করব? তখন আমরা অন্য কনসেপ্ট খাটাবো, সেটা হচ্ছে কি, আমরা একটু মুছে ফেলি, এতটুকু মুছে ফেলি। আমরা এটা তো আশা করি বুঝছি যে আমরা এই শর্টকাটটা মুখস্থ রাখবো। এবার আসো ওইটা করি। এবার তোমার কি বললো? এবার তোমার বললো কত উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি গতি শক্তি এর n গুণ। উল্টা করে নিব। এবার বিভব শক্তি মানে কি, mg ইনটু ভূমি থেকে কতটুকু উপরে, n ইনটু গতি শক্তি মানে কি, mg ইনটু সর্বোচ্চ অবস্থান থেকে কতটুকু নিচে, নিচে মানে হচ্ছে h - x। তাহলে আমরা mg ইনটু আবার মতো চলে যাবে, x ইকুয়ালস টু গুণ করো n h মাইনাস nx, এটা এই পাশে আসলে x প্লাস nx ইকুয়ালস টু n h। তাহলে এখান থেকে কমন নিলে, x কমন নিলে n প্লাস 1 ইকুয়ালস টু n h। এখান থেকে বলা যায় x equals to nh divided by n plus 1। আগের বার কিন্তু ছিল h by n plus 1, এখন হচ্ছে nh divided by n plus 1। এটা তখন করব যখন বলবে বিভব শক্তি গতি শক্তি এর n গুণ। তাহলে পরীক্ষায় তোমরা দুটো জিনিস মুখস্থ রাখবে, সেটা হচ্ছে যদি বলা হয় গতি শক্তি বিভব শক্তির n গুণ, তখন হচ্ছে আগেরটা n থাকবে না, h by n plus 1। আর যদি বলা হয় বিভব শক্তি গতি শক্তির n গুণ, তখন হচ্ছে nh divided by n plus 1। এই n মানে হচ্ছে বিভব শক্তি গতি শক্তির কয় গুণ, আর আগের n মানে হচ্ছে গতি শক্তি বিভব শক্তির কয় গুণ। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা ভাইরা? ইয়েস স্যার। ওকে, যদি ক্লিয়ার হয় আমরা সামনের দিকে আগাই। জোশ ছিল? হ্যাঁ জোশিতে হবে। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, পরীক্ষায় তোমার কিন্তু এই ধরনের এমসিকিউ বেশি আসে, তো তুমি দুটোই শিখে রাখবা, কারণ পরীক্ষায় আমরা কনফিউজ হয়ে যাই আমরা কোনটা করব। সো তুমি দুটোই শিখে রাখবা, যখন যেটা আসে সেটা করবে। ওকে, নেক্সট।
তাহলে আমাদের শক্তি সংরক্ষণশীলতা শেষ এবং এই ধরনের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমাদের সমস্যা হবে না। এবার আমাদের কাজ হচ্ছে কর্মদক্ষতা নিয়ে কাজ করা। কি নিয়ে? কর্মদক্ষতা। আসলে আমরা কর্মদক্ষতা নিয়ে কাজ করব। এই কর্মদক্ষতা নিয়ে কাজ করার আগে তোমাকে জানতে হবে ভাইয়া হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্ষমতা। ক্ষমতা কি জিনিস? তাহলে আসো ক্ষমতা। তাহলে আমাদের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? আমরা ক্ষমতা বলতে যেটা বুঝি কোন একটা বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করে। এবার W/T দিস ইজ কল্ড পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতা P ইকুয়ালস টু আমরা জানি W/T, আমরা এখন ডাইরেক্ট বলতেছি। এখান থেকে তোমাদের আমি একটা ফরম্যাট শিখাই, সেটা হচ্ছে যদি এরকম হয় বল যেদিকে সরণও সেদিকে, তখন কি করব? W ইকুয়ালস আমরা বলতে পারবো Fs। স্বাভাবিক, তখন cos 0 মান হচ্ছে 1, নিচে T। আমি যদি Fটাকে আলাদা করে ইনটু S/T লিখি, সিম্পল, তোমরা জানো সময়ের সাথে সাথে বস্তুর যে সরণ S/T, এটাকে আমরা বলি বেগ, ভেলোসিটি গতিবিদ্যায় পড়ছো। সময়ের সাথে সাথে সরণের হারকে বলি বেগ, আর সময়ের সাথে সাথে বেগের হারকে আমরা বলি ত্বরণ। তাহলে আমরা এই S/T কে বলতে পারি বেগ, এবং Fv। আবার আমরা জানি অভিকর্ষীয় ক্ষেত্রে কি হয়? W ইকুয়াল টু mgh, তখন বলতে পারি P ইকুয়াল টু mgh ডিভাইড বাই T। তাহলে খেয়াল করো কয়টা সূত্র পাচ্ছি? P ইকুয়াল টু W/T, P ইকুয়াল টু mgh বাই T, আর এখান থেকে পেলাম P ইকুয়াল টু Fv। তোমাদের পরীক্ষায় এটা আসলে ডাইরেক্ট ইউজ করা যাবে না, এভাবে ক্যালকুলেশন করে দেখাইতে হবে, কারণ তোমাদের বইতে ডিরেক্টলি নাই, তোমাদের সিরিয়াসলি আসতেই পারে P ইকুয়াল টু Fv। আমাদের পরীক্ষায় যখন আসে কোন একটা বস্তু 5 সেকেন্ডে এত জুল কাজ করে, ও হাউ ফানি করে বললাম, W এর মান বসালাম, T এর মান বসালাম। আমাদের কোন একটা বস্তুর ভর এত উচ্চতা থেকে কোনো কিছু সামহাও কোনো কিছু একটা করলো, সময় এতক্ষণ, এটা দিয়ে করে ফেললাম। এবার বললাম কোন একটা বস্তুর উপর এত বল প্রয়োগ করার কারণে সে এত বেগে যায়, এবার তো পারি না, কারণ হচ্ছে তখন দেখা যায় পোলাপেনের অবস্থা পারে না। কোনো সমস্যা নাই, তুমি মাথায় রাখবা প্রযুক্ত বলকে বেগ দ্বারা গুণ করলে ক্ষমতা পেয়ে যায়। এটা হচ্ছে আজকে থেকে আমরা নতুন সূত্র শিখে রাখবো, ক্ষমতা P ইকুয়ালস টু F ইনটু V। এটা আমরা শিখে রাখবো, সৃজনশীলে খুব বেশি কাজ দিবে যদি কখনো চলে আসে। টেনশনের কোনো দরকার নেই, সবগুলোর আমাদের সমাধান আমরা আমাদের ক্লাসে পেয়েছি। সো P ইকুয়ালস টু FV, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বলকে বেগ দ্বারা গুণ দিলে ক্ষমতা পেয়ে যাবে। এটা হচ্ছে আমার ক্ষমতার কনসেপ্ট। এবার আসো ভাইয়া, আমাদের মেইন টার্গেট হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। আমরা আলোচনা করব হচ্ছে কর্মদক্ষতা নিয়ে। সো কর্মদক্ষতা আমরা আগে আলোচনা করি, কর্মদক্ষতা। তো কর্মদক্ষতার জন্য আমরা প্রথমে আসি, আমি একটা কনসেপ্ট দেখাই। এখানে কোন একটা যন্ত্র দিলাম, দিস ইজ এই যন্ত্র। এই যন্ত্রের মধ্যে কোন একটা যন্ত্রকে দিয়ে, যে কোনো যন্ত্রের একটা বৈশিষ্ট্য হলো ওই যন্ত্রকে দিয়ে যদি তুমি কাজ করাতে চাও, তাহলে তোমাকে কিছু একটা দিতে হবে। তুমি যা দিবা, তুমি যে ইনপুটটা দিবা, সেই ইনপুটটাকে সে কাজে রূপান্তর করবে। ফর এক্সাম্পল, আমরা যে গাড়ি চালাই না, এই গাড়ির মধ্যে আমরা দিচ্ছি কি? পেট্রোল দিচ্ছি, ডিজেল দিচ্ছি, অকটেন দিচ্ছি, গ্যাস দিচ্ছি, যেটাই দিই না কেন সেটাই ইঞ্জিনকে আমি ইনপুট দিচ্ছি। যেমন দেখো তোমার গাড়িতে, মনে করো তোমার গাড়ির সিলিন্ডার হচ্ছে অকটেন সিলিন্ডার, তো তুমি অকটেন দেওয়া ছাড়া এটা কিন্তু চলতেছে না। তাহলে অকটেন দেওয়া ছাড়া যদি না চলে, তাহলে তুমি অকটেন দিচ্ছ না মানে হচ্ছে কোনো ইনপুট দিচ্ছ না বা কোনো কিছু দিচ্ছ না, কোনো কিছু না দিলে কোনো কিছু পাবা না। এখন তুমি যদি 5 লিটার অকটেন দিলা, 5 লিটার অকটেন দিয়ে যদি তুমি গাড়ি চালাও, 5 লিটার অকটেন যে পরিমাণ তোমার আউটপুট দেওয়ার কথা বা তোমাকে যে পরিমাণ সার্ভিস দেওয়ার কথা, এটা সম্পূর্ণটা কখনো দিবে না। অর্থাৎ প্রত্যেকটা যন্ত্রের আমাদের একটা কমন মিনিং, সেই কমন মিনিংটা হচ্ছে কি? ওই যন্ত্রকে আমি যতটুকু দিব সবটা সে কাজে রূপান্তর করতে পারে না, কিছু কি হয়ে যায়? লস হয়ে যায়। তাহলে এই কনসেপ্টটা তোমাদের অনেকে ঝামেলা আছে, ওই কারণে তোমরা আমার মতো করে চিন্তা করো। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি, ভাই এটা হচ্ছে আমাদের একটা যন্ত্র, দেখি বুঝতে পারতেছো কি যন্ত্র? আমাদের সেই ওল্ড মডেলের একটা কার, ওল্ড মডেলের কার, এটা তো আমার কার, আমার খুব ইচ্ছে এই ধরনের কার নেওয়া, মানে ভবিষ্যতে অন্তত জাদুঘরে সংরক্ষণ করা যায়। তাহলে এটা হচ্ছে আমার একটা যন্ত্র। তাহলে এই যে যন্ত্র, এই যন্ত্রের মধ্যে যদি আমি 100 জুল দিই, সে আমাকে কখনো 100 জুল কাজ দিবে না। তুমি যতটুকু দিয়ে সবটুকু সে কাজ করবে না, সে কতটুকু করবে? তার একটা অংশ করবে, পুরোটা করবে না। সে মনে করো
70 জুল কাজ করবে। তাহলে আমরা বলতে পারি এই যন্ত্রের যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিন দিয়ে তো সে কাজ করে। তুমি দিলে তেল, পাইলে হচ্ছে গাড়ির স্পিড, তাহলে আলটিমেটলি তোমার এখানে তুমি এখানে 100 জুল দিলা আর 70 জুল পাইলা, প্রশ্ন আছে বাকি 13 জুল 30 জুল কই গেছে? এই যে বাকি 30 জুল 30 জুল, এই 30 জুলটাকে আমরা বলি অপচয় হয়ে গেছে। এটা আমাদের কি হয়ে গেছে? এটা আমার অপচয় হয়ে গেছে। আর এখানে যেটা দিলাম এটাকে আমরা বলি প্রদত্ত। প্রদত্ত শক্তি হইতে পারে, ক্ষমতাও হইতে পারে, কারণ আমরা শক্তি দিয়ে ক্যালকুলেশন করতে পারবো, ক্ষমতা দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে প্রদত্ত আমরা সাধারণত শক্তি বলি। প্রদত্ত শক্তি এটা হচ্ছে আমাদের কার্যকর শক্তি। এর মানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, যেই পরিমাণ শক্তি তুমি দিলা সম্পূর্ণটা কার্যকর মানে কি, যেটা কাজে লাগছে, সম্পূর্ণটা কাজে লাগে নাই, কিছু পরিমাণ অপচয় হইল। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা যন্ত্র, ওই যন্ত্রকে আমরা যেটা দিব তাকে আমরা বলি প্রদত্ত, আর যেটা পাবো সেটাকে আমরা বলি কার্যকর। আর এই যন্ত্র যেটা আমার কাজে লাগাইতে পারে না সেটাকে আমরা বলি অপচয়। তাহলে তিনটা জিনিস পাইলাম, একটা হচ্ছে প্রদত্ত, এর মানে যেটা আমি দিচ্ছি, আর একটা হচ্ছে কার্যকর যেটা আমি পাচ্ছি, আর একটা হচ্ছে অপচয় যেটা আমার কোনো কাজে লাগতেছে না, এটা আমার লস হয়ে গেছে। তাহলে আসো এবার আমরা এদের মধ্যে রিলেশন করতে পারি, সেটা হচ্ছে কি, সিম্পল। আমি যদি বলি 100 জুলটা কি কি আমাদের 100 জুলটা কার কার জন্য ব্যয় হয়েছে? এই 30 আর 70, 70 এখানে কাজে লাগছে, বাকি 30 এখানে কাজে লাগছে। এর মানে 30 প্লাস 70 সমান আমি 100 বলতে পারি। এই 100টা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, কিছুটা কাজে লাগছে, কিছুটা অপচয় হয়েছে। তাহলে আমরা বলতে পারি 100 সমান হচ্ছে 30 প্লাস 70। এবারে এক কথায় প্রদত্ত সমান বলতে পারি অপচয় প্লাস কার্যকর। আমি এভাবে পড়াচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে তুমি এটা আর এটা যোগ করে দিলে এটা পাবা। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সমান অপচয় প্লাস কার্যকর। তাহলে আমরা বলতে পারি, এভাবে মনে রাখবো, প্রদত্ত সমান অপচয় প্লাস কার্যকর। এবার আমি যদি বলি তোমার, তাহলে পরীক্ষায় তোমার কার্যকরটা দেওয়া আছে, অপচয় দেওয়া আছে, দুটো কতটুকু আমি দিলাম, তাহলে প্রদত্ত সমান দুইটাকে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। এবার পরীক্ষায় তোমার কাছে জানতে চাইছে তুমি প্রদত্ত এতটুকু, কার্যকর এতটুকু, কতটুকু অপচয় হলো, তাহলে অপচয় কিভাবে বের করবো? যতটুকু এই 100 জুল থেকে 70 জুল বিয়োগ করলে বাকিটা কিন্তু অপচয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি, প্রদত্ত থেকে কার্যকর বিয়োগ করলে বাকিটা অপচয়। তাহলে আমরা বলবো প্রদত্ত মাইনাস কার্যকর, প্রদত্ত মাইনাস কার্যকর সমান হচ্ছে অপচয়। এবার আমি জানতে চাচ্ছি আমার কতটুকু আসলে কার্যকর হয়েছে, দিলাম আমি এতটুকু, কতটুকু কাজে লাগছে? তাহলে যতটুকু দিলাম তার থেকে অপচয়টা বাদ দিলে বাকিটা কাজে লাগছে। তাহলে প্রদত্ত মাইনাস অপচয় সমান হচ্ছে কার্যকর। প্রদত্ত মাইনাস অপচয় সমান হচ্ছে কার্যকর। এই তিনটা রিলেশন আমাদেরকে মেইনটেইন করতে হবে। তাহলে আমরা এই তিনটা একটু ভালো করে মাথায় রাখবো, অনেকে বুঝতে থাকে না, অনেকে ঝামেলা। আশা করি এবার আর সেই সমস্যাটা হবে না। তাহলে আমরা বললাম যে কোনো একটা যন্ত্রের কাজ হচ্ছে তুমি যতটুকু দিবে ততটুকু কাজে লাগাতে পারবে না, সে আমার একটা নির্দিষ্ট পরিমাণ কাজে লাগায়, বাকিটা লস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সমান অপচয় প্লাস কার্যকর। কার্যকর আমাদের প্রদত্ত থেকে অপচয় বাদ দিলে কার্যকর পাবো, আর প্রদত্ত থেকে কার্যকর বাদ দিলে অপচয় পাবো। এতটুকু তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা বলো? এতটুকু আমরা সবাই বুঝছি কিনা ভাইয়েরা? আমরা এতটুকু সবাই বুঝছি কিনা বলো তো? এতটুকু সবাই বুঝছি কিনা? আমি জানি যে এই টপিকসের মধ্যে অনেকের বেশি প্রবলেম হয়, আমি ওই জন্য আমি আমার স্টাইলে পড়াচ্ছি। আর আমি সবসময় ফিজিক্স আমি আমার স্টাইলে পড়াইতে পছন্দ করি, কারণ আমার স্টাইল বলতে আমি তো কিছুদিন আগে স্টুডেন্ট ছিলাম, হয়তো তোমরা এখন এসএসসি দিলা, আমি এসএসসি দিছি হচ্ছে 2013 সালে, তোমরা এখন দিবা। তো আমি বেশি দিন হয় নাই, যে মাত্র 7 বছর হয়েছে এসএসসি পরীক্ষা দিছি। তো আমি বুঝি যে স্টুডেন্টদের মন বোঝা যায়। হ্যাঁ, অনেকে বলে মন বোঝা বড় দায়, আমি বলি মন বোঝা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমরা যে শিক্ষকতা পেশায়। তাহলে আসো স্টুডেন্টদের মন বুঝতে হয়। এবার আসি, তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে বিভাগ বলতে পারি। এখন আসলে কর্মদক্ষতা কিভাবে করবো, এই তোমাদের আমি একটু সময় অপচয় করবো। সময় অপচয় করবো বলতে আমরা আর কিছুক্ষণ সময় যদি কনজিউম না করি আমরা টপিক শেষ করতে পারবো না। তো আমি আরেকটু অল্প একটু সময় তোমাদের খাবো, তো আশা করি তোমরা আমাকে সেই সময়টা দিবা।
হ্যাঁ, আর মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজ আমিও করবো। তো নামাজের টাইম শেষ হওয়ার আগে আমি তোমাদের ছেড়ে দিব, কারণ নামাজ আমাদের পড়তে হবে। ওকে, একটু কষ্ট করে আমার সাথে কিছু তো থাকতে হবে, একটু কষ্ট করতে হবে, এরা কষ্ট করলে ক্যাশ তো মিলে। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, সিম্পল হচ্ছে কোন একটা জিনিস আমরা এভাবে বলতে পারি। আমাদের কর্মদক্ষতা মানে কি জানো? কর্মদক্ষতা মানে কি জানো? আমার কর্মদক্ষতা মানে হচ্ছে আমাকে দিলে আমি কতটুকু কাজে লাগাতে পারি। ফর এক্সাম্পল, তুমি আমাকে যদি বলো ভাই এটা একটা ইঞ্জিন, এটা আরেকটা ইঞ্জিন, আমি একটু বেসিক থেকে বলতেছি, কারণ এই জায়গায় তোমাদের অনেকে জানে না। এই ইঞ্জিনে আমি 100 জুল দিলাম আর 80 জুল পাইলাম, আর এই ইঞ্জিনে আমি 100 জুল দিলাম, আমি 60 জুল পাইলাম। এর মানে এই ইঞ্জিনে আমার অপচয় হয়েছে 20 জুল অপচয়, আর এই ইঞ্জিনে আমার 40 জুল অপচয়। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি ভাই কোন ইঞ্জিনটা ভালো, স্বভাবতই সবাই আমাকে বলবে ভাই এই ইঞ্জিনটা ভালো, এই ইঞ্জিনটা খারাপ। এই ইঞ্জিন এটার তুলনায় বেশি দক্ষ। এই যে বেশি দক্ষ, দিস ইজ কল কর্মদক্ষ। ভাইয়া জি ভাইয়া, বলে ফেলেন। জি ভাই, আমি শুনতেছি, বলো। ভাইয়া আর কতক্ষণ ক্লাস হবে? বুঝি নেই। বলতেছি আর কতক্ষণ ক্লাস হবে? ক্লাস এই যে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, 15-20 মিনিট। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা পাইলাম এখানে 20 জুল অপচয় হলো, এখানে 40 জুল অপচয় হলো। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ইনপুটের তুলনায় আউটপুট কতটুকু, এর মানে যত বেশি কাজে লাগাতে পারবে সেটা হচ্ছে তার কর্মদক্ষতা। তাহলে আমরা বলতে পারি এটা আমার কি করে, প্রথমটা হচ্ছে 100 জুল, 100 জুল যেটা ইনপুট দিলাম সেই ইনপুটের কাজে লাগাতে পারে কত? জি ভাইয়া বলেন। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? কেউ কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, আমরা আসি। তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনপুট দিলাম 100 জুল, আউটপুট মানে 80 জুল। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 100 জুল থেকে পাইলাম আমি 80 জুল, আর 100 জুল থেকে পাইলাম আমি 60 জুল। এর মানে ইনপুটের তুলনায় আউটপুট কত পার্সেন্ট, সেটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এর মানে এখানে 100 জুল থেকে 80 জুল কাজে লাগে, এখানে 100 জুল থেকে 60 জুল কাজে লাগে। তো আমি এটা বের করার উপায়টা কি, এটা বের করার জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলা বলে দিই। সেটা হচ্ছে আমরা এইভাবে করব, কর্মদক্ষতা সমান কর্মদক্ষতা সমান হচ্ছে আমাদের কতটুকু কার্যকর হল, কার্যকর কার্যকর ডিভাইডেড বাই কতটুকু দিলাম, এর মানে প্রদত্ত, ইনটু 100%। এখন এই কর্মদক্ষতা সবসময় কার্যকরকে প্রদত্ত দিয়ে ভাগ করে 100% করলে কর্মদক্ষতা পেয়ে যায়, মানে আমার শতকরা কতটুকু আমাদের আউটপুটে কাজে লাগছে। এখন আসো, এটা আমরা ক্ষমতা দিয়েও করতে পারি, এটা আমরা আবার শক্তি দিয়েও করতে পারি। তাহলে আমরা কর্মদক্ষতাকে সাধারণত প্রকাশ করি ইটা দ্বারা। তাহলে ইটা সমান আমরা বলতে পারি শক্তি দিয়ে বললে ই কার্যকর ডিভাইডেড বাই ই প্রদত্ত ইনটু 100%। আর আমরা যদি ক্ষমতা দিয়ে করি তাহলে আমরা বলতে পারবো পি কার্যকর ডিভাইডেড বাই পি প্রদত্ত ইনটু 100%। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা এটা, এটা আমার কর্মদক্ষতা এটা, যে কোনো ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এখন আসো ভাইয়া আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কোন একটা যন্ত্রের গায়ে লেখা থাকে না, যেমন এই যন্ত্রের ক্ষমতা হচ্ছে এতটুকু। যেমন মনে করো একটা মোটর, এটা হচ্ছে একটা মোটর, এই মোটরের গায়ে লেখা আছে 2 হর্স পাওয়ার। তাহলে 2 হর্স পাওয়ার মানে হচ্ছে কি, আমরা জানি হর্স পাওয়ার, আমাদের হর্স পাওয়ার থেকে যদি আমাকে জেনারেলে কনভার্ট করতে হয় 740 দ্বারা গুণ করতে হয়, তো আমরা দেখলাম মোটরের ক্ষমতা হচ্ছে 2 হর্স পাওয়ার। এখন আমার প্রশ্ন হলো এই মোটরের গায়ে যে 2 হর্স পাওয়ার লেখা আছে, এটা কি তার প্রদত্ত নাকি কার্যকর? এর মানে সে কি এতটুকু দিতে পারে নাকি এতটুকু দিতে পারে?
অবশ্যই যে কোনো যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে প্রদত্ত। এর মানে কোন একটা মোটরের গায়ে লেখা আছে 2 হর্স পাওয়ার, এর মানে হচ্ছে তুমি 2 হর্স পাওয়ার তাকে দিতে পারবা, এর বেশি দিতে পারবা না। এর মানে এই নয় যে তুমি তাতে 2 হর্স পাওয়ার পাবা, যতটুকু দিতে পারবা ততটুকু তুমি কখনো পাবা না। এর মানে তুমি ফাইনালি তার থেকে এর থেকে আরো কম পাবা। তাহলে আমি এই মোটরটাকে দিব 2 হর্স পাওয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই 2 হর্স পাওয়ারটা কার মান? প্রদত্ত ক্ষমতা। এর মানে এই 2 হর্স পাওয়ারটা হচ্ছে এটার মান। তার মধ্যে যতটুকু কাজে লাগে সেটা হচ্ছে কার্যকর এটা। আর কার্যকরটা আমরা বের করতে পারি কিভাবে? কার্যকর পি, কার্যকর বের করার সূত্র হচ্ছে আমাদের mgh/p, এটা দিয়ে আমরা কার্যকরটা বের করতে পারি। কারণ আমরা তো কার্যকর মানে কি? যতটুকু কাজে লাগাইতে পারে, যতটুকু কাজে লাগাইতে পারে। আর কোন একটা যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে প্রদত্ত। তাহলে একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি ক্যালকুলেশন করে যেটা বের করো সেটা হচ্ছে সেই কাজ করছে। যেমন ফর এক্সাম্পল তোমাকে বললো একটা মোটর থেকে 5 মিনিটে এত 1000 কেজি পানি এত মিটার উপরে তুললাম। এই যে মোটর থেকে তুমি এত এত কেজি পানি এত মিটার উপরে এত সময় তুলছো, এই যে তুলছো এটা মানে তুমি কাজ করছো, যেটা করে ফেলছো সেটা হচ্ছে এটা, এর মানে এটা হচ্ছে কার্যকর। কিন্তু এই কাজটা করার জন্য তোমার মোটরকে তুমি এতটুকু দিলে হচ্ছে না, মোটরকে আরো বেশি দিতে হয়, সেটা হচ্ছে মোটরের প্রদত্ত। তাহলে আমাদের পরীক্ষায় যদি মোটরের ম্যাথগুলো আসে এরকম বলা হয় এত কেজি পানি এত সময়ে এতটুকু উপরে তোলা হইল, তাহলে ওই ক্ষেত্রে mgh/tg যেটা বের করবে সেটা কিন্তু প্রদত্ত না, সেটা হচ্ছে কার্যকর। এর মানে এতটুকু তোমার কাজে লাগছে, এটা তুমি কাজ দিয়ে বের করছো। এই mgh মানে হচ্ছে কৃতকাজ, তো কৃতকাজ দিয়ে যেটা বের করছো সেটা হচ্ছে কার্যকর। আর যেটা মোটরের গায়ে লেখা আছে সেটা হচ্ছে প্রদত্ত, এর মানে এই পরিমাণ তুমি তাকে দিছো। সো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, অনেকে আমরা এই জিনিসটা বুঝি না। তাহলে আমি আবার বলতেছি, কোন একটা যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে প্রদত্তটা, আর ক্যালকুলেশন করে যেটা পাই সেটা হচ্ছে কার্যকর। এতটুকু আশা করি সবার ক্লিয়ার। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো, তোমাদের সবার এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, যদি একটু ক্লিয়ার হয় আমি এবার তোমাদেরকে ছোট্ট করে আমি কুয়ার কনসেপ্টটা বলবো। হ্যাঁ, ছোট্ট করে কুয়ার কনসেপ্টটা বলবো, যে আমাদের কুয়ার ম্যাথগুলোতে তোমাদের অনেকের অনেক বেশি প্রবলেম হয়। তাহলে আসো আমি ছোট্ট করে কুয়ার কনসেপ্ট গুলো বলি, মানে কোন কোন জায়গায় কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আসো তোমরা বাসায় প্র্যাকটিস করলে আশা করি ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে, যেহেতু অল্প টাইমের মধ্যে আমরা সবগুলো ম্যাথ করে দিতে পারতেছি, আমরা জাস্ট কনসেপ্ট গুলো বলে দিচ্ছি। তাহলে আসো আমরা কুয়ার ম্যাথগুলো করি। কুয়া, দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার একটা কুয়া। ওকে ভাইয়া, এই কুয়াটা পানি পূর্ণ মনে করো, পানি পূর্ণ। এটা হচ্ছে আমার পানি পূর্ণ কুয়া। এই কুয়াটাকে আমি খালি করে ফেললাম মোটর দিয়ে, এটা মোটর দিয়ে খালি করে ফেললাম। এখন আমি তাকে বলতেছি পানি শূন্য। এটা হচ্ছে আমার কেস 1, কেস 1। এবার আসো সেকেন্ড কেস। এটা হচ্ছে আমার একটা পানিপূর্ণ কুয়া। এই পানিপূর্ণ কুয়াটাকে আমি অর্ধেক খালি করলাম। জিনিসটা বুঝো, পানিপূর্ণ কুয়াটাকে আমি কতটুকু খালি করলাম? আমি অর্ধেক খালি করলাম। তাহলে বুঝো, ভালো করে খেয়াল করো, এতটুকু খালি, এতটুকুর মধ্যে পানি আছে। এর মানে বর্তমানে আমি তাকে বলতে পারি অর্ধপূর্ণ বা অর্ধেক খালি। ওকে, এটা হচ্ছে আমার কেস 2। এখান থেকে এখানে যাওয়া এটা হচ্ছে কেস 1, আর এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া এটাকে বলতেছি কেস 2। এরপর আমার জায়গা যেহেতু আমি এক বডি পুরোটা বলতে চাচ্ছি, এবার এই অর্ধপূর্ণ কুয়া যেটা, অর্ধপূর্ণ কুয়াটাকে আমি সম্পূর্ণ খালি করে ফেলতে যাচ্ছি। যেহেতু চিত্র আঁকা আছে আমার সমস্যা নাই, আমি এটাকে সম্পূর্ণ খালি করে ফেলতে যাচ্ছি। এটা হচ্ছে কেস 3। তাহলে আমি তিনটে কেস করাচ্ছি। এক নাম্বার কেস মানে কি, একটা পানিপূর্ণ কুয়া, তাকে
পুরোটা খালি করে ফেলবো। 2 নাম্বার কেস হচ্ছে একটা পানিপূর্ণ কুয়া তাকে অর্ধেক খালি করবো। 3 নাম্বার কেস একটা অর্ধপূর্ণ কুয়া তাকে পুরোই খালি করবো। এবার আসো, এই খালি করতে হলে আমরা জানি ক্ষমতা P = W / T। এখান থেকে আবার বলতে পারি P = W / T। পরীক্ষায় তোমার কি বলবে দেখো, পরীক্ষায় তোমাকে বলবে, তোমার পরীক্ষায় দেখো জিনিসটা, পরীক্ষার সময় দেওয়া থাকলে ক্ষমতা বের করতে বলবে, ক্ষমতা দেওয়া থাকলে সময় বের করতে বলবে। এর মানে আমরা বুঝতে পারলাম এই দুইটার মধ্যে যে কোনো একটা, প্রত্যেকটা ম্যাথে দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। ঝামেলা হবে কাকে নিয়ে? এই W কে নিয়ে। সো আমার এখন টেনশন হচ্ছে W কে নিয়ে। এবার আসো, W = কি? W = mgh। mgh এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে m মানে কি? এখানে m মানে হচ্ছে যতটুকু পানি সরানো হয় তার ভর। কারণ তুমি সিম্পল চিন্তা করো না, তুমি কাজ করবা কার জন্য? পানি সরানোর জন্য। তুমি কাজ করবা পানি সরানোর জন্য। তো এখানে যদি আমি কেস 1 এর কথা বলি, কেস 1 আমি কতটুকু পানি সরাইছি? পুরো কুয়ার পানি সরাই ফেলছি। দ্যাট মিন্স এখানে m বলতে বোঝাচ্ছে পুরো কুয়ার পানির ভর। এবার কেস 2 তে আমি কি করছি? আমি কুয়াটা ছিল পূর্ণ, তাকে অর্ধেক খালি করছি। এর মানে আমার কিন্তু বাকি অর্ধেকের জন্য কোনো কাজ করা লাগতেছে না, আমার কাজ করা লাগছে শুধুমাত্র অর্ধেক খালি করতে। এর মানে আমি পানি যেহেতু অর্ধেক খালি করছি, এর মানে এবার হচ্ছে এই যতটুকু খালি করছি তার ভর। এবার আমি যদি বলি এই ক্ষেত্রে হচ্ছে আমার অর্ধেক পূর্ণ ছিল, তাকে পুরো খালি করে ফেলছি। এর মানে আমি কিন্তু খালি করছি কিন্তু অর্ধেকই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই ক্ষেত্রে এখান থেকে সবসময় মাথায় রাখবো কুয়ার ম্যাথগুলোর ক্ষেত্রে mgh এর মধ্যে m মানে হচ্ছে তুমি যতটুকু খালি করে দিছো। ওকে, g মানে আমরা জানি। এবার হচ্ছে h, h টাকে আমরা বলি গড় সরণ। h টাকে আমরা বলি কি? গড় সরণ। এই h বের করার একটা টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। সেই টেকনিকটা হচ্ছে h সমান সবসময় এরকম বলবা, সেটা হচ্ছে আদি খালি প্লাস শেষ খালি ডিভাইডেড বাই 2। ধরে নিলাম এই কুয়ার যে টোটাল লেন্থ এটা হচ্ছে আমার L। কুয়ার টোটাল যে লেন্থটা, হ্যাঁ, বা হাইটটা, এটা হচ্ছে L। তাহলে এতটুকু আমরা বলতে পারবো L/2। এবার আসো আমরা একটা কেস করি, কোন কেসের ক্ষেত্রে L এর মান করতে হবে? H এর মান ধরতে সবাই ভুল করো। কেস 1 এ H এর মান কত হবে? একটু ভালো করে খেয়াল করো। কেস 1 মানে কি? একটা পানিপূর্ণ কুয়াকে পানি শূন্য করলাম। ফর্মুলা কি? এটা শুধুমাত্র তোমার মাথায় থাকবে, খাতায় থাকবে না। এই ফর্মুলা খাতায় তুমি লিখবা না, মাথায় রেখে তুমি ডেটাগুলো শুধু খাতায় লিখবা। তাহলে দেখো আদি খালি মানে কি? প্রাথমিক অবস্থায় কতটুকু খালি ছিল। এই কুয়া পানিপূর্ণ, এর মানে কতটুকু খালি? সিম্পল হিসাব, এই কুয়া খালি নাই, আদি খালি শূন্য, প্লাস শেষ খালি পুরা কুয়াটার পানি সরাই ফেললাম, বর্তমানে কতটুকু খালি? এই যে ভাইয়া পুরো কুয়াটাই তো খালি, এর মানে L দৈর্ঘ্য খালি। তাহলে আমাদের L/2। এর মানে তখন আমরা ধরবো H = L/2। L এর মান দেওয়া থাকবে কুয়ার গভীরতাকে 2 দ্বারা ভাগ করলে H এর মান পেয়ে গেলাম। তাহলে এই প্রাথমিক কেসের ক্ষেত্রে এভাবে করতে হবে। আচ্ছা, একজন বলতেছে আর একটু বুঝিয়ে দেওয়ার জন্য, কোন অংশটা বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছে একটু বলি। আচ্ছা আমরা আসি, তাহলে আমরা বলতেছি কি কেস 1 হচ্ছে কি আমাদের আদি খালি প্লাস শেষ খালি ডিভাইড বাই 2। তাহলে কেস 1 এর ক্ষেত্রে পানি পূর্ণকে পানি শূন্য করলাম। পানি পূর্ণ মানে আদি অবস্থায় খালি নাই, এর মানে শূন্য। পানি শূন্য করে পেলাম, এর মানে পুরাটাই খালি মানে L পরিমাণ খালি। তাহলে 0 + L/2। L মানে আমরা এখানে যেটা মিন করতেছি, L মিন্স কুয়ার গভীরতা। L মিন্স কুয়ার গভীরতা। ওকে, এবার তুমি যদি কেস 2 যদি বলি, 2 নাম্বার কেস, ভাইয়া H সমান কত?
দুই নাম্বার কেস আমাকে বলে পানি পূর্ণ কুয়াকে অর্ধপূর্ণ করব। তাহলে কুয়াটা কেমন? পানি পূর্ণ, তাহলে কতটুকু খালি? পুরোটাই খালি, প্লাস পানি পূর্ণ কুয়াকে অর্ধপূর্ণ করলাম। যখন অর্ধপূর্ণ করলাম এবার কতটুকু খালি? এবারে কিন্তু আর পুরোটা খালি নেই, এবার অর্ধেক খালি। অর্ধেক খালি মানে হচ্ছে L/2। তাহলে আদি খালি প্লাস শেষ খালি ডিভাইড বাই 2, ক্যালকুলেশন করলে পাবো L/4। তাহলে তোমাকে এই কেস যখন দিল তখন হচ্ছে L/4। এবার হচ্ছে কেস 3। H ইকুয়ালস টু আমাদের কত হবে দেখো। কেস 3 মানে কি? অর্ধপূর্ণকে পুরো খালি করে ফেলবো। তাহলে অর্ধপূর্ণ মানে কি? তাহলে সিম্পল হিসাব করো, প্রাথমিক অবস্থায় অর্ধেক খালি, তাহলে প্রাথমিক অবস্থায় অর্ধেক খালি মানে হচ্ছে L/2 প্লাস শেষ অবস্থায় পুরো পুরোটাই খালি এর মানে L ডিভাইড বাই 2। তাহলে উপরে পাবো 3L/2, নিচে পাবো 2, এক কথায় 3L/4। তাহলে আমাকে প্রথমে এটা কনফার্ম করো তোমরা H ধরার নিয়মটা বুঝছো কিনা। কুয়ার ম্যাথের ক্ষেত্রে H ধরার নিয়মটা আমরা বুঝছি কিনা একটু কনফার্ম করি। কুয়ার ম্যাথের ক্ষেত্রে H ধরার নিয়মটা আমরা বুঝছি কিনা। কুয়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা সবাই যে জায়গায় ভুল করো এই H ধরার ক্ষেত্রে কি করব? সোজা সাপটা হিসাব ম্যাথের মধ্যে বলে দিছে, তুমি চিন্তা করবে কি থেকে কি করতে হবে। আদি অবস্থায় কতটুকু খালি আছে প্লাস শেষ অবস্থায় কতটুকু খালি আছে ডিভাইড বাই 2। যে মান আসবে সেটাই হচ্ছে H এর মান। ওই যে কোন H? ওই বোর্ডে দেখো MGH এর সে H। তাহলে H ধরতে সবার প্রবলেম হয়, সেটা ক্লিয়ার। ওকে ভাইয়া, এই H নিয়ে কোনো আর কথা নাই। এবার আসো ভাইয়া, বুঝে গেলাম অনেক H। এখন একটু ভালো করে খেয়াল করো, কুয়া মানে কিরকম? এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ না? এখন এই কুয়ার দৈর্ঘ্য যদি L হয়, এটার ব্যাসার্ধ যদি R হয়, তাহলে আমরা বলতে পারি এটার আয়তন B = পাই R স্কয়ার L। এটা আমরা সবাই জানি, সিলিন্ডারের আয়তন পাই R স্কয়ার L, এটা আমরা সবাই জানি। এখন আসো, আমার এই যে M টা অনেক সময় ডিরেক্টলি দেওয়া থাকে না। যদি ডিরেক্টলি না দেওয়া থাকে আমরা জানি কি ঘনত্ব ρ = M/V। এখান থেকে বের করতে হয় M = ρV। তো এখন আমার কথা হচ্ছে ρ তো কনস্ট্যান্ট, পানির ঘনত্ব আমরা জানি 1000, এটা কনস্ট্যান্ট। V টা বের করতে হবে পানির আয়তন। এখন হচ্ছে কোন পানির আয়তন? এবার আসো পানির আয়তন, এবার আসো আবার আমরা কেস নিই। আবার এবার আমাদের তিনটা কেস কি কি একটু খেয়াল করো। তাহলে কেস 1, পানির আয়তন V = পাই R স্কয়ার। আসো H এর ক্ষেত্রে দেখো পানির আয়তন কোন পানির আয়তন? যে পানিটা আমি সরাচ্ছি তার আয়তন। আমার এই কুয়াটা পানি পূর্ণ ছিল, কেস 1 এ আমি তাকে পানি শূন্য করলাম, এর মানে সবগুলা পানি সরাই ফেলছি না? এর মানে পুরা কুয়া কিন্তু খালি করছি, সো সবগুলা পানি। এর মানে পুরা কুয়া খালি করলে কতটুকু খালি করছি? L পরিমাণ পুরোটাই খালি করছি, তখন হচ্ছে পাই R স্কয়ার L। এবার আসো কেস 2, B = পাই R স্কয়ার। কেস 2 কি বললো? পানি পূর্ণ কুয়াটা থেকে অর্ধপূর্ণ করলাম। এর মানে আমি কাজ করছি কাকে সরানোর জন্য? অর্ধেক সরানোর জন্য, কারণ আমি খালি করছি অর্ধেক। এর মানে কাজও করা লাগছে কি? অর্ধেক। এর মানে এবার পানি কোনগুলো সরাইছি? শুধু অর্ধেক পানি সরাইছি। যেহেতু আমি অর্ধেক পানি সরাইছি এর মানে অর্ধেক পানির আয়তন, আর অর্ধেক পানির আয়তনের জন্য উচ্চতা কত? L/2। এবার আসো কেস 3। কেস 3 এর ক্ষেত্রে তাও আসো B = পাই R স্কয়ার। কেস 3 কি করলাম? পানি অর্ধেক খালি, অর্ধেক পানি ছিল সেই অর্ধেকটাই খালি করে ফেললাম। এবারে কিন্তু আমি অর্ধেকই খালি করছি, এর মানে এতটুকুও কিন্তু L/2। তাহলে যতটুকু আমি খালি করলাম সেটা হচ্ছে L/2। তাহলে আশা করি এবার আমাদের কুয়ার ম্যাথগুলোতে কারো কোনো সমস্যা হবে না। মেইন সমস্যা তোমাদের দুই জায়গায়, একটা হচ্ছে H ধরাবে। H কিভাবে ধরবো? H ধরবো যে প্রশ্নে তো তোমাকে বলে দিবে কি করতে হচ্ছে, আদি খালি প্লাস শেষ খালি ডিভাইড বাই 2। আর 2 নম্বর কেস তোমাকে কি বলবে? 2 নম্বর কেস তোমার যে জায়গায় ঝামেলা করবা সেই ঝামেলাটা হচ্ছে আয়তনটা। এই আয়তন কিভাবে বের করব? পাই R স্কয়ার সামথিং। সেই সামথিংটা কি? যতটুকু পানি তুমি খালি করবে তার জন্যই আয়তন। তাহলে আমি যখন পুরো কুয়ার পানি খালি করলাম এটা হচ্ছে L, যখন অর্ধেক খালি করলাম এটা হচ্ছে L/2, যখন অর্ধেক খালি করলাম L/2।
তাহলে আশা করি এতটুকু অংশ সবার ক্লিয়ার। বলো এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, বলো এতটুকু সবাই পারবা কিনা, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার থাকে দেন আমরা সামনের দিকে আগাইতে পারবো। ওকে, তাহলে সবার আমাদের এতটুকু ক্লিয়ার। আর আমাদের আচ্ছা, আমি আর 5 থেকে 7 মিনিটের মতো টাইম নিয়ে শেষ করে দিই। আমি চাচ্ছি কপি কলের যে কনসেপ্ট সেটাতে তোমাদের অনেকের ঝামেলা, আমি একটু শর্টকাট ওয়েতে কপি কলটা শেষ করি, তাহলে আমাদের টপিক পুরোটাই শেষ। হ্যাঁ কি বলো, সবাই রাজি আছো কিনা বলো? রাজি থাকলে আমি কন্টিনিউ করবো, না এটা হোমওয়ার্ক দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট টাইম কি দেওয়া যাবে? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, অল্প একটু টাইমের মধ্যে আমি শর্টকাট একটু কপি করে শেষ করে দিই। কারণ কপি করা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। বা কপি করা আমাদের বইতে ডিরেক্টলি নাই, কিন্তু আমাদের ম্যাথ আছে, কিন্তু আমি কিভাবে করবো আসলে তোমাদেরকে দেখাই। আমি কপি করলে একটু সূত্রই প্রমাণ করে দেবো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আসলে লাস্ট কপি করো। এবার আসো ভাইয়া কপি করলে কনসেপ্টটা দেখে, এটাই আমাদের লাস্ট। খুব ভালো করে মনোযোগ দাও, আমি খুব তাড়াতাড়ি পড়াবো। এটা একটু, এটা মনে করো আমাদের এটা রোলার, রোলার রোলারের মধ্যে দিয়ে আমাদের এই যে এইদিকে একটা বস্তু ঝুলানো থাকে, এই বস্তুটার ভর মনে করো m1, আর এইদিকে একটা বস্তু ঝুলানো আছে, এই বস্তুটার ভর ধরে নিলাম m2। এবার আসো, এখন যেহেতু তারা দুজন একই দড়িতে বাঁধা, আমরা একটা জিনিস মাথায় রাখবো। মনে করো এখান থেকে সুতা দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলাই দিলাম, ঝুলাই দিলে বস্তুটা সুতাকে টেনে রাখে। এই সুতার উপর যেটা টান কাজ করে সেটাকে আমরা বলি টান বল। এই টান বল সবসময় যে বিন্দুতে ঝুলানো সেই বিন্দুর দিকে কাজ করে। তাহলে আমি এই রশিটাকে বলতে পারি, এই দিকের বস্তুটাকে বলতে পারি এখানটা সামনে ঝুলানো, এই দিকে ওই পয়েন্টের দিকে টান বল টি, আর এখানে এই পয়েন্টের দিকে টান বল হচ্ছে টি। আমরা ধরে নিচ্ছি এখানে কোনো ঘর্ষণ বল নাই, ঘর্ষণ না থাকার কারণে এখানে কোনো লস নাই, যার কারণে এইদিকে টান বল যায়, এদিকে টান বল সেম, এটা ধরে নাও। ঘর্ষণ যেহেতু নাই সমান হবে। আর টান বল সবসময় ওই পয়েন্টের দিকে। এখন আমি বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, এগুলো ব্যাখ্যা করা যায়, আমি ব্যাখ্যাতে যাচ্ছি না। টান বল সবসময় ওই পয়েন্টের দিকে। এবার আসো, এখন এই ভর আর এই বল এই দুটোর মধ্যে দুটো সমান নয়, একটা বড় একটা ছোট। আমি ধরে নিচ্ছি m2 is greater than m1। যদি এই বলটা বেশি হয় তাহলে বুঝতে পারতেছো এটা রোল করে অটোমেটিক, কোনো ঘর্ষণ নাই। তাহলে এটার যেহেতু ভর বেশি, এটা আস্তে আস্তে কোন দিকে নামবে? এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, আর এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ও নিচের দিকে কত ত্বরণে নামে? এই ত্বরণে। এই উপরের দিকে কত ত্বরণে উঠবে? এই ত্বরণে। কারণ সেম রশি তো, সেম রশি যেহেতু ও যতটুকু নামবে যত সময়, এ ততটুকু উঠবে তত সময়, কারণ রশি একটাই। তাহলে আমরা বলতে পারি ও যে ত্বরণে নামে ও সেই ত্বরণে উঠে। এবার এটার যে ওজন, এই ওজনটা কাজ করে নিচের দিকে m1g, আর এটার যে ওজন সেই ওজনটা কাজ করে নিচের দিকে m2g। তাহলে আমরা একটা কথা বলতে পারি না, আমরা একটা কথা বলতে পারি নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি F = ma। এই F টা কোন F? এই F টা হচ্ছে মোট বল, মোট বল। তো মোট বল যদি বলি, এই বস্তুটার ক্ষেত্রে চিন্তা করো, এই বস্তুটার ক্ষেত্রে হচ্ছে m1g নিচের দিকে কাজ করে, আর টান বল উপর দিয়ে কাজ করে। দুটো যখন বিপরীত দিকে কাজ করে, তুমি চিন্তা করো একটা বস্তু ওইদিকে 30 নিউটন বলে টানে, এদিকে 20 নিউটন বলে টানে, তাহলে কতটুকু কার্যকর? 30 - 20, এর মানে বড়টা মাইনাস ছোটটা। এখন আমরা বলতে চাচ্ছি এই দুটোর মধ্যে কোনটা বড়। সিম্পল হিসাব, টি যদি বড় না হইতো এ কি উপর দিকে তড়িৎ হইতো না, তাহলে আমরা এখানে টিটা বড়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেই উপর দিকে যেহেতু উঠতেছে এই ধরনের, তাহলে টিটা বড়। তাহলে এই ক্ষেত্রে এটার জন্য আমরা বলতে পারি, এটার জন্য আমরা বলতে পারি কি বলতে পারি ভাইয়া? T minus m1g equals to F equals to কি? ma। এখানে এই বস্তুর বড় কত? m1, তাহলে আমরা বলতে পারি m1a। এবার আসো সেকেন্ড বস্তুটা, এটা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি,
এটা হচ্ছে আমার সেকেন্ড বস্তুটা, তার ওজন নিচের দিকে আমার m2g কাজ করে, আর উপরের দিকে টান বল কাজ করে t, কিন্তু সে উপরের দিকে যায় না, সে যায় এই ধরনের নিচের দিকে। তাহলে আমরা বলতে পারবো এই দুটোর মধ্যে কে বড়, m2g বড়। তখন আমরা বলতে পারবো বড়টা m2g মাইনাস ছোটটা t ইকুয়ালস টু তার ভর হচ্ছে m2 ইনটু a। এক নম্বর ইকুয়েশন, দুই নম্বর ইকুয়েশন দুটোকে যোগ করো, যোগ করলে t কাটাকাটি যাবে, t কাটাকাটি গেলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো m2g মাইনাস m1g ইকুয়ালস টু m1a প্লাস m2a। এখান থেকে আমরা বলতে পারবো g কমন নিলে m2 মাইনাস m1 ইনটু g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইনটু a। সুতরাং ফর্মুলা পেয়ে গেছি a ইকুয়ালস টু হচ্ছে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g। তোমরা চাইলে এই ফর্মুলাটা সরাসরি মুখস্থ রাখতে পারো যে কপি করে যদি কোন একটা বস্তু আমার দুটো বস্তু জোড়ানো থাকে, তাহলে তার এই কপি করে যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমের ত্বরণ a ইকুয়ালস টু কত, m2 মাইনাস m1 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু g, এটা আমরা বলতে পারি। এবার আসো ত্বরণ যদি জানি, তোমাকে দুইটা প্রশ্ন করে ত্বরণ কত আর একটা হচ্ছে এই টানটা কত। তাহলে আমি এটা একটু মুছে ফেলি ক্যালকুলেশনের সুবিধার্থে। এবার টান বের করব, টান কিভাবে বের করব, সিম্পল হিসাব। এই যে যেমন এই ফর্মুলা দেখো না, এই এক নাম্বারটা যদি আমি এখানে দেখাই, তাহলে বলতে পারি m1 টা অপোজিট নিলে t ইকুয়ালস টু m1a প্লাস m1g। তাহলে t ইকুয়ালস টু m1, a এর মান অলরেডি জেনে গেছি কত, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g প্লাস m1g। এবার একটু খেয়াল করো, এখানেও আমার m1 আছে, এখানেও আমার m1 আছে, এখানে m1 আছে, এখানে g আছে, এখানেও g আছে, পুরোটা কমন নিয়ে নিই। কমন নিলে কি হবে, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 1 ইনটু m1g। এবার তুমি যদি লসাগু নাও, m1 প্লাস m2 যদি লসাগু নাও, তাহলে তুমি পাবা m2 মাইনাস m1 প্লাস m1 প্লাস m2 ইনটু m1g। এখান থেকে দেখো m1 m1 চলে যাবে, দুইটা m1 মিলে হয় 2m1, দুইটা m2 মিলে হয় 2m2, তাহলে 2m2 m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g, এটা হচ্ছে টানের ফর্মুলা। তাহলে তোমরা এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হয়ে যাচ্ছে। m1 প্লাস m2 প্লাস m2 সমান 2m2, এদিকে m1 আছে সেটা পাশে লিখলাম, g টা পাশে লিখলাম। তাহলে কপি করে যখন কোন একটা বস্তু ঝুলানো থাকে, যদি আমার বড়টা হচ্ছে m2, ছোটটা হচ্ছে m1, যেটার ভর বেশি সেটাকে নাম দিবে m2, যেটার ভর কম তাকে নাম দিবে m1। এরপর ত্বরণ মান হচ্ছে m2 m1 ডিভাইড বাই m1 m2 g, আর টান মান হচ্ছে 2m1 m2 ডিভাইড বাই m1 m2 g। এই দুটো সূত্র ডাইরেক্ট মুখস্থ করে রাখো, এটাকে আমরা বলতে পারবো tm। আমার কনসেপ্ট সেটা হচ্ছে t মানে হচ্ছে ঠাড়া, m মানে হচ্ছে মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলবা, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে কপি করলে কনসেপ্ট, একটু সময় স্বল্পতার কারণে দ্রুত পড়াইছি, তো আশা করি তোমরা বাসায় দেখে দিবা ভালো করে। আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাকুক, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এবার আমি বিদায় নিতে পারি কিনা একটু বলো। যদি অল্প সময়ের মধ্যে বেশি পড়াইতে গেলে আসলে একটু দ্রুত পড়াইতে হয়, আমাদের আসলে ওই কাজটাই আমরা করতে হয়েছে, কিছু করার নাই। জিনিসগুলো হচ্ছে আমরা টাইম নিয়ে পড়ালে তখন খুব ইন্টারেস্টিং হয়, বাট আমাদের কম টাইমের মধ্যে খুব বেশি ইন্টারেস্টিং করা যায় না আসলে। আর এখানে আমাদের টাইম হয়ে গেছে এখন, তো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা চলে যাই। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে। আজকে এতটুকু পর্যন্ত, আসসালামু আলাইকুম।